তো আপনার আচ্ছা, ওখানে একটু 7 মিস্টেক তারিখে লেখা হয়েছে। আছে। হ্যাঁ, ওখানে একটু মিস্টেক হয়েছে, মানে ওখানে না, এখানে একটু মিস্টেক আছে, ঠিক আছে। ওখানে একটা ক্লাস আমি আসলে এইখানে কোনোভাবে মিস হয়ে গেছে। হুম, ওখানে জি একটা, স্যার, ওই যে 28 তারিখ পর পর 29 তারিখে আপনি ক্লাস নিয়েছিলেন, হ্যাঁ ওইখানে একটা কিন্তু মিস এই হওয়ার কারণে 28 তারিখ এখানে দুইটা 11তম, স্পট দিয়ে দিয়েছেন একবারে। আজকে আসলে 12তম হবে, তোমাদের 11তম পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে। ওখান থেকে আমি যেহেতু দেখি তো আবার স্ক্যান করে, এটা তো আমি খেয়াল করি না, আমি যখন আবার ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে ডেট অনুসারে দেখে নিই যে ঠিক আছে কিনা, যেহেতু আমাদের একটা লাইভ ক্লাসে সিরিয়াল আছে, তাই না। হ্যাঁ, ওখানে সেই জি হিসাবে স্যার। সিরিয়াল ধরে দেখি, তো আমার একটু এখানে মিস্টেক হয়েছে। এখানে আজকে তোমাদের আসলে 12তম ক্লাস হবে, গত দিন 11তমটা হয়েছে, এখানে মিস্টেকটা একটু হয়েছে। স্যার, আমরা যে ফি পাঠানোর সময় বিকাশের ওই জায়গায় একটা রেফারেন্স নাম্বার চাই, ওইখানে কি আপনি আমাদের মেসেঞ্জার আইডিটা লেখার কথা বলছিলেন? আমি না এটা বুঝি নাই। আমি সুন্দর করে লিখে দিছি, দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই। আবার প্রথম দিকে একটু দেখি, অনেকে যেহেতু মেসেজ করতেছো, কয়েকটা বিষয় একটু বলার আছে। সেটা হলো, প্রথমে তোমাদের 10টা বা 11টা ক্লাস হলে আমি দিয়ে দিই, মাঝে মাঝে মিস হয়ে যায়। দেখো তোমাদের এখানে একদম ফার্স্ট মান্থ থেকে পুরোটা রেকর্ড আছে, কতগুলো ক্লাস কবে কবে নেওয়া হয়েছে, ঠিক আছে। এভাবে করে প্রত্যেকটা আছে। তোমাদের বর্তমানে পঞ্চম মাস শেষ হয়েছে, তাই না। পঞ্চম মাস শেষ হয়েছে, এই যে 12/5, মানে আজকে তোমাদের পঞ্চম মাস শেষ হবে 12/5, এবং আগামী 14 তারিখ থেকে ষষ্ঠ মাসের ক্লাস শুরু হবে। তোমাদের টাকা প্রদান করার সময় এখানে একটু খেয়াল করো, তোমরা অনেকেই আমাকে নগদ নাম্বারে পাঠাও, এইটাতে আমার কিন্তু কোনো নগদ নাই। এই যে 0155 টেলিটকে আমার কোনো নগদ নাই, নগদ নাম্বার আছে হচ্ছে এই যে গ্রামীণ ফোন, এই নাম্বারটাতে। হ্যাঁ, আমি রেফারেন্সে তোমাদের কি লিখে দিতে বলেছি বলো তো। দেখো, মেসেঞ্জার আইডির নাম, তোমার মেসেঞ্জার আইডিতে কী নাম আছে, তোমার আসল নাম আমার দরকার নেই। তোমার আসল নাম আমার কখনোই জানা লাগবে না, আমার জানার দরকারও নেই। তোমার জানা দরকার কি কি আমার, যে মেসেঞ্জারে তোমার নাম কি আছে, সে তোমার যাই নাম থাকুক। কারো কারো দেখি নাম থাকে ভালোবাসার, কি জানো, প্রেমিক, হ্যাঁ, প্রাণ পুরুষ, হ্যাঁ, প্রাণ পাখি, এরকম কত কিছু নাম থাকে। তুমি প্রাণ পাখি লিখে দিবা, তোমাকে আমি প্রাণ পাখি হিসাবেই চিনবো, ঠিক আছে তো। তো এখানে সেটা বলা হয়েছে স্যার, যে, এইটা স্যার ওই যে যখন বিকাশ আমরা টাকাটা পে করি হ্যাঁ তখন হ্যাঁ ওইখানে রেফারেন্স চাই, হ্যাঁ ওইখানে লিখবো? হ্যাঁ, রেফারেন্সে যেখানে বলে দেওয়া আছে যে ফি প্রদানের সময় অবশ্যই রেফারেন্সে, এই যে রেফারেন্সে তোমার আইডি, এটা না লিখলেও চলবে, মনে করো তুমি এটা লেখোনি, রেফারেন্সে না লিখলেও চলবে, অন্তত নিচের অংশটুকু একটু লিখে দিও যে তুমি, তোমার ব্যাচের নাম কি। কারণ তোমার মেসেঞ্জার থেকে আমি অনেক সময় বুঝতে, উপরে উঠতে হয়, উপরে উঠে খুঁজতে হয় যে আসলে তুমি কোন ব্যাচের, এতে সময় নষ্ট হয়। হ্যাঁ, তুমি যদি জাস্ট লিখে দাও যে আমি এই ব্যাচের, আমার ষষ্ঠ মাসের ফ্রি এবং এত নাম্বার থেকে দিয়েছি, এই মেসেজটুকু লিখে দিলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। এতে তোমারও একটা ধারাবাহিকতা থাকে যে তুমি সব মাসের ফি পেমেন্ট করেছো কিনা। হ্যাঁ, যারা পঞ্চম মাসে দিয়েছো তারা এখন ষষ্ঠ মাসের দিবে। এইভাবে করে অন্তত রেফারেন্সে যদি নাও দিতে পারো, অনেকের সমস্যা হয় নাকি, অন্তত এইটুকু লিখে দিবা, তাহলেই হবে। ইনবক্সে টাকা পাঠিয়ে তোমরা আচ্ছা এইটুকু ঠিক মেসেজ আছে দিবা। স্যার, শুধু তাহলে ইনবক্সে একটু পাঠিয়ে দিলে হবে? হ্যাঁ, অনেক সময় এইটুকু লিখে দিলে হবে। রেফারেন্সটা লিখতে গেলে ঝামেলা হয়। হ্যাঁ, তাহলে ওটা দরকারও নাই। তুমি ব্যাচের নাম, পেমেন্ট ফর কোন মান্থ, আর হচ্ছে কোন নাম্বার থেকে দিয়েছো। আর তোমাদের একটা জিনিস বলি, পুরো নাম্বারটা দিলে কি সমস্যা হয়, তোমরা আবার অনেক সময় 3 আইডি মিলে যায়, 3 আইডি 4 আইডি পর্যন্ত কিন্তু মিলে যায়। তোমরা পুরো নাম্বারটা দিবা, তোমার নাম্বার কি তোমার নাম্বার তো আমার কাছে আসেই। তুমি যে নাম্বার থেকে ফিটা পাঠিয়েছো সেটা তো তোমার, যখন তো আমার কাছে মেসেজ আসে তখন তো লেখাই থাকে পুরোটা। তুমি যদি পুরোটা না দাও তাতে কি তোমার আমার কোনো সমস্যা বলো, বা তুমি পুরোটা কেন দিচ্ছ না আমাকে। তুমি আমাকে পুরোটা নাম্বার দিলে তোমার কি সমস্যা, তোমার কাছে তো তোমার নাম্বারটা তো আমার কাছে চলে এসেছে অলরেডি, জাস্ট আমি মেলাবো যে তুমি যে নাম্বার থেকে দিয়েছো সেটা ঠিক আছে কিনা, এইটুকু। তুমি পুরো নাম্বারটাই দিবা, অনেকে 2টা ডিজিট দেয়, কখনো 3টা ডিজিট দেয়, তোমরা পুরো নাম্বারটা দিবা। এই পুরো নাম্বারটা না দিলে 4টা পর্যন্ত মিলে গেছে এই পর্যন্ত, হ্যাঁ 4টা পর্যন্ত মিলে গেছে। এই জন্য পুরো নাম্বারটা দিবা যে কোন নাম্বার থেকে দিয়েছো। কি বুঝতে পারছি আমি। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। আর একটা বিষয় একটু বলি, সেটা হলো যে অনেকে তোমরা পঞ্চম মাসের শেষের দিকে যুক্ত হয়েছো, কেউ হয়তো বা 5টা ক্লাস পেয়েছো, কেউ হয়তো বা 4টা ক্লাস পেয়েছো, কেউ হয়তো বা 2টা ক্লাস পেয়েছো, কেউ হয়তো 3টা ক্লাস পেয়েছো, কেউ হয়তো একটা ক্লাস পেয়েছো, মানে ইদানিং যুক্ত হয়েছো। আমি আগেই বলে আসছি যে যারা মানে কমপক্ষে 3টা ক্লাস পাবা, 3টা থেকে উপরে, 3টা থেকে উপরে, তারা, তাদেরকে ফি প্রদান করতে হবে। তাই তো, ফি প্রদান করার জন্য কি করবা, তুমি জাস্ট আমাকে মেসেজ দিয়ে জানাবা যে স্যার আমি এত তারিখে যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার পর এই পঞ্চম মাসের আমি এতটা ক্লাস পেয়েছি, তোমাকে কত ফি দিতে হবে আমি মেসেজে বলে দিব। আর যারা 2টা বা তার নিচে পেয়েছো, মানে 2টা বা 1টা বা জাস্ট যুক্ত হয়েছো, তাদের জন্য কোনো ফি দেওয়া লাগবে না।
তুমি যে ফিটা দিয়ে যুক্ত হবা সেটাই তোমাকে পরবর্তী মাসের সাথে দিয়ে দেওয়া হবে বা পরের মাসের ধরা হবে, ঠিক আছে? অতএব 3টা থেকে উপরে যদি কেউ পেয়ে থাকো বা তুমি নতুন যুক্ত হলে তুমি আমাকে মেসেজ দিবা, মূল কথা হলো এটা, ঠিক আছে? এই পঞ্চম মাসে যুক্ত আগে থেকে যারা আসুনি, মানে পঞ্চম মাসের বা পঞ্চম মাসেই যুক্ত হয়েছো, তারা আমাকে ইনবক্সে মেসেজ দিবা, তাহলেই হবে। কারণ এই শীটটা আমি দিয়েছি, তোমরা তার তারিখটা মিলে নিবা, এখানে যে তারিখটা দেওয়া আছে এই তারিখের সাথে একটু মিলে নিলেই হবে যে তুমি কবে যুক্ত হয়েছো, তারপর থেকে তুমি কয়টা ক্লাস পেয়েছো। এইটুকু তোমার লেখাও লাগবে না, আমি বলে দিব যদি বুঝতে তোমাদের খুব অসুবিধা হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? কোন সাবজেক্ট পড়াবেন বলো। স্যার? আজকে কোন সাবজেক্ট পড়াবেন? আজকে জি। গত ক্লাসে ছিলা তুমি? না স্যার, আমি ছিলাম না। গত ক্লাসে সম্ভবত লায়ন এন্ড দ্য জুয়েল পড়েছিলেন। হ্যাঁ, লায়ন অন দ্য জুয়েল আমাদের কবে শেষ হয়ে গেছে, অলরেডি আমরা এসটি কোল্ডি শেষ করে ফেললাম। তাহলে তুমি গত কয়টা ক্লাস করনি? দুইটাই আমি ছিলাম না। দুইটা কেন? আমাদের তো দুইটা মানে আমরা এই 4টা ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি, 4টা থেকে 4টা, তাই না? কারণ এসটি কোল্ডি যে রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেডে 3টা না 4টা ক্লাস নিয়ে নেওয়া হয়েছে, আমার খেয়াল নাই। তো যাও, আমরা মোটামুটি হ্যাঁ লায়ন অফ দ্য জুয়েল শেষ করার পর আমরা এসটি কোল্ডি শেষ করে ফেলেছি গতকাল পর্যন্ত, আর তুমি এতদিন ক্লাস করনি। হ্যাঁ, তুমি মানে মেসেজগুলো খেয়াল করো না নাকি? স্যার একটু ইসের কারণে খেয়াল করা হয়নি। আচ্ছা, তো সমস্যা নেই, ওকে। একটু অ্যাক্টিভ হবো, সময় কিন্তু চলে যাচ্ছে। দেখো আমরা অলরেডি পঞ্চম মাস কিন্তু শেষ করে ফেললাম, তাই না? আমাদের সেকেন্ড ইয়ারে যদি আমাদের পোয়েট্রিটা শেষ হয়ে যায়, হিস্ট্রিটা একটু বেশি থাকবে, আর অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে তো রাইটিং যেগুলো আছে, রাইটিং পার্ট সি এর, এটা তো তোমরা নিজেরাই পড়বা। এবার গিয়ে আমরা পার্ট সি এর ব্যাপারগুলো সব দিয়ে দিব, অতএব ওগুলো তোমরা পড়তে থাকবা। হিস্ট্রিটাতে আমাদের একটু সময় লাগবে, তাছাড়া আর বেশি সময় নেই। তার মানে আমরা মোটামুটি, আর যেহেতু আমাদের নবম মাসে শেষ হয়ে যায়, নবম থেকে হয়তো নবমের 2-4টা ক্লাস বা 6টা ক্লাস বেশি লাগে, গতবারের মতো 9.5 মাস এর ভিতরে আমাদের কিন্তু শেষ হয়ে যায়। তো অলরেডি আমরা কি 5 মাস শেষ করে ফেলেছি, তাহলে সামনে আছে কয় মাস? আর এখনও 4.5 মাস নাকি? জি স্যার। হ্যাঁ, আর এর ভিতরে যেহেতু আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি, আমাদের 4.5 মাস বা ওইটা শেষ হওয়ার পরই কিন্তু আমাদের প্রিপারেশনটা শুরু হবে। যেহেতু এখন যদি তোমরা এগুলো না পড়ে থাকো, তখন কিন্তু চাপ নিতে খুব বিপদ হয়ে যাবে। এই জন্য এখন যেহেতু আমি কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা সপ্তাহভিত্তিক তোমাদের পড়ার জন্য দিয়ে দিচ্ছি, তোমরা এর ভিতরেই অন্তত এই পড়ার পাশাপাশি, যেহেতু এখানে খুব একটা পড়া থাকে না, ডেলি ভিত্তিক কিন্তু খুব একটা পড়া থাকে না, জাস্ট এখানে কি বলা হয়, একটু টেক্সটটা পড়ে নিতে, একটু সামারিটা পড়ে নিতে। তার মানে কি, বাকি সময়টা তোমরা এইগুলোতে পড়তে সময় কাটাবা। যেগুলো পড়ানো হয়ে যাচ্ছে সেগুলো তোমরা আবার ধারাবাহিকভাবে পিছন থেকে দিন ভিত্তিক একটা রুটিন করে নাও, যে আমি যেগুলো হয়ে গেছে সেগুলো এইভাবে আমি এগুলো ধীরে ধীরে পড়বো, ধারাবাহিকভাবে আমি পড়ে শেষ করবো। তাহলে এদিকেও আমাদের মুখস্থ হোক, বুঝে পড়া হোক, একদিকে টেক্সট পড়া হচ্ছে, একদিকে সামারি পড়া হচ্ছে, আরেকদিকে কোশ্চেন আনসারের মিনিংগুলো পড়িয়ে দেওয়া হচ্ছে, আর একদিকে তুমি বাড়িতে কোশ্চেন আনসারগুলো তোমার মতো করে ফিনিশ করে ফেলবা। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে পড়া শুরু করো। হতে পারে। বলো, বুঝলাম না। আমাদের পরীক্ষা কি মাসে হতে পারে? পরীক্ষা নিয়ে টেনশন করার কোনো কারণ, এখনো 4th ইয়ারের পরীক্ষা আছে, সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ারের পরীক্ষা আছে, তারপর তোমাদের হলে নভেম্বর ডিসেম্বরে হয় প্রত্যেকবার, নভেম্বর ডিসেম্বর এ পর্যন্ত হয়েছে। এখন বাকিটা আগায়ও আসতে পারে, বলা যাচ্ছে না, ঠিক আছে? আগায়ও আসতে পারে, বলা যাচ্ছে না। কারণ কি, যদি আগস্ট সেপ্টেম্বর হয়, যদি ফার্স্ট ইয়ারের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে হয়, তাহলে তোমাদের নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে? আর এখানে ব্যাসের নাম যে বললেন, ব্যাসের নাম কত লেখা লাগবে? মানে এটা তো দুইটা ব্যাসের নাম। জাস্ট যতটুকু বলেছি ততটুকু লিখবা, এই যে এইটুকুই লিখবা, ওটুকু আমার জন্য, তোমরা এইটুকু লিখলে আমি বুঝে নিব। তোমাদের 2টা ব্যাচের মধ্যে যে কোনো এক জায়গায় যুক্ত করলেই হলো, ঠিক আছে? 2টা ব্যাচে একই, অতএব তোমাকে যেখানে যুক্ত করবে তুমি সব কিছু একই জিনিস সেই জায়গায় পাবা, অতএব সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। তুমি জাস্ট এইটা লিখবা। হ্যাঁ, যেখানে তোমাদের আমরা কম পাবো সেখানে দিয়ে দিব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ সব জায়গাতে একই জিনিস দেওয়া আছে, একইভাবে মেসেজ দেওয়া হচ্ছে, একই জিনিস বলা হচ্ছে। স্যার আর একটু কথা, নতুন নাকি ন্যাশনালে নিয়ম করছে সি ক্লাসে ইমপ্রুভ দেওয়া যাবে, সেটা এটা কি সত্য? এখনো যেহেতু ফর্মালি আমরা কোনো নোটিশ পাইনি বা এরকম যাই না, ওই জন্য বলতে পারতেছি না, ঠিক আছে? যদি হয় তো সেটা পরে দেখা যাবে, এখন আমরা ওইভাবে ফর্মালি কোনো নোটিশ পাইনি। হ্যাঁ, মানে অনেক সময় ওটা শুধুমাত্র যারা 2013-14 বা 14-15 সেশনে যারা 4th ইয়ার কমপ্লিট করে আসছে, মানে ওই ভাইয়াপদের সেশন শুধু তারা দিতে পারবে।
আমাদের জন্য এখনো বিষয়টা চালু হয়নি। না, ওইটাই বললাম, এখনো আমরা ফর্মালি জানি না, ওই জন্য বলতে পারতেছি না, কারণ আন্দাজে আজগুবি বলে তো লাভ নেই। যা আমরা শুনেছি, তোমরাও যা শুনেছো আমরাও তাই শুনেছি, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ফর্মালি এরকম কোনো নোটিশ এখনো নাই, হলে পারে তো জানতে পারবা। আচ্ছা, যাও, আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে আসি, মূল ক্লাসে। আর কারো যদি প্রশ্ন থাকে একটু বলতে পারো। আর কারো কোনো জানার আছে বিশেষ কিছু? তো তো লায়ন অ্যান্ড দ্য জুয়েলের পড়াটা আজকে পর্যন্ত দেওয়া ছিল, তাই না আমাদের? আর ওদিকে স্যার হ্যাঁ বলো। আর না, আমি জি স্যার বলছি আর দুদিন পর্যন্ত দেওয়া আছে। ও আচ্ছা, জি স্যার বলছেন। হ্যাঁ আচ্ছা, তাহলে কি সবাই কি পড়ে শেষ করেছি? যেহেতু বলছিল একটু দেরি করে দেওয়া ছিল, এই জন্য দুদিন বাড়ানো হয়েছে। জি স্যার। শেষ হয়েছে তো সবার? হুম, জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কুবলা খান নিয়ে একটু কথা বলি, যে কুবলা খান নিয়ে কারো জি, কোনো স্যার। সমস্যা আছে কিনা। কুবলা খানে যদি কারো কোনো প্রবলেম থাকে প্রথমে সেটা একটু বলতে পারো। কুবলা খানটা যে সামারি টেক্সট, এগুলোতে কারো যদি কোনো প্রবলেম থাকে এটা একটু বলতে পারো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আজ থেকে শুরু করব হচ্ছে লর্ড বায়রনের সম্ভবত ডন জুয়ান, নাকি? আচ্ছা, ডন জুয়ান, লর্ড বায়রনের। আচ্ছা, এখন তার হ্যাঁ বলো। হুম, আচ্ছা, এখন তাহলে আমরা লায়ন অ্যান্ড দ্য জুয়েলের যদি কারো কোনো প্রশ্নে, কোনো কোশ্চেন আনসারে কোনো কিছুতে যদি সমস্যা থাকে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। কোথাও ভুল টুল দেখা গেলে বা কিছু একটা হলে তোমরা বলবা। আশা করি সবাই পড়েছো। তাহলে প্রথমে আমরা এটা নিয়ে একটু কথা বলে নিই, তারপর আমরা ওই টেক্সটে যাই। আচ্ছা, তাহলে প্রথমে তোমরা আমাকে বলবা হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জুয়েলের ব্রিফ কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে কিনা। ব্রিফ কোশ্চেনে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে একটু হাত তুলবা। কারো সমস্যা নেই? একজনের আছে, ফাইজা ইসলাম। হ্যাঁ বলো, কোথায় সমস্যা? স্যার আমার 21 নাম্বার প্রশ্নটা করতে প্রবলেম আছে, দিস কোশ্চেন 21 নাম্বার, তাই তো? 21 নাম্বার হু ইজ সাদিকু, জি এটাতে? আচ্ছা, এখানে কি বলা হয়েছে এখানে, যে বোঝনি, সাদিকু ইজ বারোকাস ফার্স্ট ওয়াইফ ইন দ্য লায়ন অফ দ্য জুয়েল। হিজ রোল এমফাসাইজ দ্য ডাইনামিক্স উইদিন বারোকাস হাউসহোল্ড অ্যান্ড হাইলাইটস হিজ ইনফ্লুয়েন্স অ্যান্ড কন্ট্রোলস ওভার হিজ ওয়াইফস। হ্যাঁ, এখানে কোনটা বুঝতে সমস্যা বলো তো? ক্লিয়ার তো কথাবার্তা? বুঝতে পারিনি, এখানে স্যার প্রমাণ হিসেবে ফিজ ব্যবহার করা হয়েছে। এখানে বুঝাইলো হ্যাঁ, সার্টিফিকেট আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো এখানে আসলে হার হবে, তাই না? এখানে হার হবে, রোল এমফাসাইজ দ্য ডাইনামিক্স উইদিন বারোকাস হাউসহোল্ড। তাহলে এখানে আমরা দেখতেছি কার অথরিটি বেশি, যতগুলো ওয়াইফ আছে তার ভিতরে মূল দায়িত্ব কে থাকে? ফার্স্ট ওয়াইফের। এবং সেই প্রধানত কি করে, তার অন্যান্য ওয়াইফদেরকে নিয়ন্ত্রণ করে, এটা বোঝানো হচ্ছে। এটুকু না দিলেও চলবে, শুধু জাস্ট প্রথমটুকু দিলেও হবে, যে সাদিকু ইজ বারোকাস ফার্স্ট ওয়াইফ ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, এটুকু বললেও চলবে, ঠিক আছে? হু কন্ট্রোলস, নিজের মতো করে তুমি একটু লিখে দিতে পারো। হ্যাঁ, এখানে হার হবে আসলে, হ্যাঁ এখানে হিজ হয়ে গেছে, ওটা একটু ঠিক করে নিবা সবাই। আচ্ছা, আমি তাহলে এটা দেখে নিব। আচ্ছা, আর কারো সমস্যা? দেখো, গতবারের কোশ্চেনগুলো রিপিট এসেছে দেখলাম এখানে, যেহেতু দেখো 2000 ব্রাইড প্রাইস বলতে কি বোঝানো হচ্ছে, সিদিকে রিফিউজ টু ম্যারি লাকুনলে উইদাউট ব্রাইড প্রাইস নিয়ে দুটো কোশ্চেন এসেছে। আচ্ছা, আর কারো সমস্যা নেই তাহলে? আচ্ছা, যদি সমস্যা না থাকে আমরা তাহলে শর্টে যাই। শর্টে হাত তোলো যদি কারো সমস্যা থাকে। একটু স্টোরিগুলো ভালো করে পড়বা, কোশ্চেন যেহেতু রিপিট আসতে পারে আবার নাও আসতে পারে, তো সেই হিসাবে তোমাদের কাজ হচ্ছে একটু ভালো করে প্রত্যেকটা কোশ্চেন দেখা, যাতে কোনোভাবে এদিক ওদিক হলে আনসার করা যায়। আচ্ছা, শিহাব বলো। শিহাব,
5 নাম্বারটা স্যার, 5 নাম্বার একটা কোশ্চেন আছে, দেখেন তো একটু। 5 নম্বরে কি বলছে? হোয়াই ডাজ সিডি ম্যারি বারোকা অ্যান্ড দ্য এন্ড অফ দ্য প্লে? কেন বিয়ে করেছিল শেষের দিকে, তাই না? এটাই তো। হ্যাঁ, হাউ ডাজ বারোকা সিডিউস মানে কি? সিডিউস মানে বুঝো? প্রলব্ধ করা, বলো বলো মনো। সিডিউস মানে কাউকে প্রলব্ধ করা, প্ররোচনা দেওয়া এরকম কিছু। হ্যাঁ, মানে খারাপ কাজ করতে, খারাপ কাজ বিশেষ করে সিডিউস বলতে আমরা প্রধানত খারাপ কাজে উৎসাহিত করাকে বুঝি বা পটিয়ে ফেলাকে বুঝি। এখানে বাংলা কথা হলো পটিয়ে ফেলা, পটানো বুঝি না আমরা, বলো তো? হ্যাঁ, ওইরকম আর কি। তো কিভাবে কাজটা করলো বলো তো, কিভাবে এই কাজটা করলো? প্রথমে রটানো হয়েছিল যে সেই ইম্পর্টেন্ট হয়ে গেছে নাকি, তার ভিতরে পুরুষত্ব নাই, এই জন্য তাকে একটু মানে ইয়া করার জন্য, তিরস্কার করার জন্য বা ঠাট্টা করার জন্যই মেনলি সিডি সেখানে গিয়েছিল, তাই না? তাই তো। তারপরে বারোকা করলো কি? বারোকা প্রথমে তার মানে বডিলি সাহস দেখালো, কেমন করে বলো তো? রেসলিংয়ে তার যে পার্টনার তাকে পরাজিত করার মাধ্যমে নাকি, তাকে পরাজিত করে দিল। তারপরে দ্বিতীয়ত হলো কি, সিডিকে বলতেছে যে সে গ্রাম নিয়ে তার বিশেষ একটা কি আছে, স্বপ্ন আছে। সে কি একটা মেশিন তৈরি করেছে জানো গ্রামের জন্য? ওই সেলাই মেশিন নাকি একটা, সেলাই মেশিন না, হ্যাঁ সেলাই মেশিন না, কি জানো মেশিন? প্রিন্টিং, হ্যাঁ, এটা হচ্ছে কি স্ট্যাম্প তৈরি করার মেশিন তৈরি করেছে, তাই তো। যেখানে কি বলতে যাচ্ছে যে আমার গ্রামের সবাই এইটা ইয়া করবে, হ্যাঁ, এইভাবে বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে কি করছে যে সে গ্রামকে আধুনিক বানাবে, সেই স্কুল টিচারের থেকে আরো বেশি স্বপ্ন আছে, এরকম বিভিন্ন কথার মাধ্যম দিয়ে। এবং সেই স্ট্যাম্পে কার ছবি থাকবে বলছে? হ্যাঁ, সিডির ছবি থাকবে, হ্যাঁ সিডির ছবি থাকবে, সেটা বলছে না যে স্ট্যাম্পে সিডির ছবি থাকবে। এইভাবে সে কি করবে? প্রিজার্ভ দ্য বিউটি, হ্যাঁ, দ্যাট সিডি ভ্যালুজ সো মাচ, হ্যাঁ, এইরকম বলে টোলে মোটামুটি কি করলো? হ্যাঁ বলো, এই যে বলছে না, ইয়োর ফেস উইল বি অন অল দ্য স্ট্যাম্পস এন্ড ইউ উইল বিকাম ইমর্টাল। হ্যাঁ বলো। বলতে যাচ্ছিলাম কি, এখানে ওই যে কে কোন সভ্যতা মানে কোন দেশে ফলো করে এগুলা লিখবো না? হ্যাঁ অবশ্যই লিখবা, অবশ্যই লিখবা, যতটুকু বলা আছে ততটুকু লিখবা। এখানে তার বেশি করে বলে, এখানে তো বলে দেওয়াই আছে কি, যেমন স্ট্যাম্প মেশিন এটা কি নির্দেশ করে? আর সিম্বল অফ মডার্নিটি, তাই না? তোমাকে হ্যাঁ এটা তো দিবা, এখানে তো বলাই আছে, মেইন কথা তো এখানে বলাই আছে, এখানে যা বলা আছে তুমি তাই করবা, আর বেশি তো ভাবার দরকার নেই, এখানে যথেষ্ট উত্তর দেওয়া আছে। এই উত্তরে যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে বিপদ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? স্যার ঠিকই আছে, কিন্তু উত্তরগুলো মানে লিখতে পারি না, বুঝছেন, সমস্যা এই জায়গা লিখতে হবে না। ওই তো বললাম যে তুমি এখন কতটুকু লিখতে পারবা সেটা তোমার এই বারোকার মতো, হ্যাঁ, সৌর্য বীর্যের ব্যাপার, তুমি কি পারবা, হ্যাঁ, তুমি কতটুকু সৌর্য বীর্য নিয়ে আছো সেই হিসাবে তোমার কি হবে, তুমি তেমনভাবে নাম্বার পাবা। অতএব এখানে নির্ভর করছে না আমি তোমাকে কতটুকু উত্তর দিয়েছি, এটা বিষয়টা নির্ভর করছে না, নির্ভর করছে তুমি কতটুকু নিয়ে তুমি উপস্থাপন করতে পারবা। কারণ আমি একটা ভালো রেজাল্টের জন্য দিয়ে দিয়েছি, বাকিটা এবার তুমি, কারণ সবাই বলে স্যার এত পেতে হলে কেমনভাবে লিখতে হবে, অত পেতে হলে কেমনভাবে লিখতে হবে, তো আমি তো বলে দিয়েছি যে আমার লেখাটা লিখলে তুমি 3.30 উপরে পয়েন্ট পাবা বলে আমি আশা করি, এরকমটা আমি আশা দিয়েই তোমাকে দিই। তার মানে এটা লিখলে পারে তুমি এত পাবা, তাহলে 4-এর ভিতরে তুমি এটা লিখলে পারে 3 পাবা। 3 পাওয়া মানে কি? 4-এর ভিতরে তুমি এটা লিখলে তুমি 3 পাবা মিনিমাম, ধরলাম আমি মিনিমাম, এর থেকে কম পাবা না যদি এটা তুমি লিখতে পারো। তাহলে 3 মানে কত বলো তো? 75% মার্ক, তাই তো? 75% মার্ক, তাহলে 75% মার্ক মানে কোন গ্রেড হবে এটা বলো? 3.3040 হবে। হ্যাঁ, তাহলে এটা কি নির্দেশ করতেছে? ফার্স্ট ক্লাস তো হচ্ছেই, ফার্স্ট ক্লাস তো হচ্ছেই। হ্যাঁ, সেটা হচ্ছে কি এ প্লাস না এ মাইনাস না এ, এটার কথা বলছি। এটা অবশ্যই এ হয়ে যাচ্ছে, তাই না? এ হয়ে যাচ্ছে। তো ওইরকম বললাম যে এটা আমি সেই মানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এখন বাকিটা তুমি গাইড থেকে পড়বা নাকি শর্ট করে লিখবা। আপনার এই যেভাবে দেন এরকম যদি অর্ধেক লিখতে পারি তাও তো ভালো। হ্যাঁ, অর্ধেকটা লেখা যাচ্ছে না, আমার ব্যবহার হচ্ছে আমি লেখা পারছি না, এই জন্য আমি ভুগছি। ধরেন এই শান্ত মাথায় যা দিয়েছি তার ভিতরে সীমাবদ্ধ থেকে পড়তে থাকো, আর কিচ্ছু ভাবার দরকার নেই তুমি ফ্রি হ্যান্ড পারো কি পারো না। অনেকে স্যার ফ্রি হ্যান্ড পাই নিয়ে টেনশনে পড়ে যাচ্ছ, অত কিছু দরকার নেই ভাই। ও 4th ইয়ারে পড়েও ও মাস্টার শেষ করে তাও ফ্রি হ্যান্ড রাইটিং পারে না। একটা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজে দক্ষতা, আর সাহিত্য পড়া দুটো আলাদা জিনিস।
বুঝতে পারছো? তুমি ইংরেজিতে দক্ষ না হয়েও তুমি ইংরেজি সাহিত্যে 3 পয়েন্ট পেয়ে পাস করে যেতেই পারো, এটা কোনো সমস্যা না। অতএব পারো না বলে হতাশ না হয়ে যা দিয়েছি তুমি এটা পড়ো, আর ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা অন্য বিষয়। তো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ অন্য বিষয়, সাহিত্য পড়া আরেকটা বিষয়। অনেকে বলে না যে স্যার ইংরেজি সাহিত্য পড়েও ছেলে মেয়ে ইংরেজিতে ভালো পড়ে না। আরে বাবা, ইংরেজি সাহিত্য পড়া আর ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়া দুটো আলাদা জিনিস, ঠিক আছে? তো এখানে সাহিত্য পড়ছে তারা বাংলায় বুঝতেছে, বাংলায় পড়তেছে, বাংলায় লিখতেছে, হ্যাঁ, লিখে পরীক্ষা হলে গিয়ে যা করতেছে কোনোরকমভাবে যদি কমন কোশ্চেন পেয়ে যাচ্ছে লিখে ফেলতেছে। তাহলে কোশ্চেন কমন পাওয়ার সাথে ল্যাঙ্গুয়েজের কোনো দরকার আছে? দক্ষতার ল্যাঙ্গুয়েজ দক্ষতা দরকার আছে বলো? আমরা এইচএসসিতেও ছেলে মেয়ে তো A+ পেয়ে বসে, মানে একদম A+ কেন 80-90% মার্ক পেয়েছে এইচএসসিতে ইংলিশে বা ইংলিশ সেকেন্ড পেপারে, তাই বলে সে ইংরেজিতে কি দক্ষ বলো তো? না স্যার, এটা নির্ভর করছে তুমি কতটুকু কমন পাচ্ছ তার উপরে। পরীক্ষা যদি ভালো মতো হতো তাহলে দেখা যেত যে মানে যেহেতু তার কি দক্ষতা, হ্যাঁ, কোনো কোশ্চেন কমন আসবে না, কোনো কোশ্চেন কমন আসবে না, একদম বানায় শোনায় কোশ্চেন দেওয়া লাগবে তুমি কি লিখতে পারো, তাহলে হতে পারে তোমার এত দক্ষতা দিয়ে লাভ ছিল। এখানে দক্ষতা নিয়ে ভাবতে গিয়ে মাথায় হাত দিয়ে টেনশন মেনশন করে, মানে মাথা ঘুরে টুরে পুরো অজ্ঞান টজ্ঞান হয়ে কত কি হয়ে যাচ্ছে, এত কিছু দরকার নাই। আমি তো বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা আর সাহিত্য পড়া দুটো আলাদা জিনিস, কিন্তু অন্তত সাহিত্য পড়তে পড়তে তোমার ইংলিশ দক্ষতাটাকে অর্জন করা উচিত। তাহলে তোমার সাহিত্য পড়তেও মানে ইজি হবে, ভালো মার্ক পেতেও ইজি হবে, এবং সর্বোপরি একাডেমিক লাইফ শেষ করার সাথে সাথে তুমি একটা ভালো চাকরি পাবা। এইটা তাছাড়া অনেক অনেক দেখছি মানে ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট কিন্তু কিচ্ছু করতে পারতেছে না, পড়ে যাচ্ছে সব। কারণ কি? ইংলিশ দক্ষতা নাই, তাতে ইংলিশে পড়েছে কিন্তু ইংরেজি দক্ষতা না থাকার কারণে তারা যখনই শুনবে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তোমাকে কি সাহিত্যের জন্য কেউ নিয়োগ করাবে একমাত্র বিশ্ববিদ্যালয় ছাড়া, যেখানে ইংরেজি সাহিত্য পড়ানো হয়, বলো? সেখানে ছাড়া তোমাকে কোথাও কোনো সাহিত্যের জন্য তোমাকে কেউ নিয়োগ করবে বলো? যে গল্প শোনার জন্য, না তোমার ল্যাঙ্গুয়েজের জন্য তোমাকে নিয়োগ করবে? কোনটা? ল্যাঙ্গুয়েজের জন্য। একমাত্র তুমি যদি বিসিএস দিয়ে কোনো সরকারি কলেজে এরকম অনার্স আছে সেখানে যেতে পারো, অথবা বেসরকারি কলেজে যদি অনার্স আছে এমন কলেজে দাও, তাহলে সাহিত্যের প্রয়োজন আছে, তাছাড়া সাহিত্যের প্রয়োজন নেই। তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতা দরকার, অতএব এইটাকে ডেভেলপ করার জিনিস। এই যে আমি যদি মনে করি আজকে তোমাদের এখানে না আসতাম, আমি যদি অন্য কোনো চাকরি পাইতাম, হ্যাঁ, ব্যাংকে ট্যাঙ্কে বা অন্য কোনো, তাহলে কি এটার আমার দরকার ছিল বলো? কোনো কাজে লাগতো না। হ্যাঁ, আলটিমেটলি আমার ল্যাঙ্গুয়েজটা কাজে লাগতো, যে আমি ল্যাঙ্গুয়েজটা কতটুকু দক্ষ। তারপরে প্র্যাকটিক্যাল ইংলিশ আলাদা, প্র্যাকটিক্যাল বাংলাদেশে একরকম দরকার আর বিদেশ গেলে আরেকরকম দরকার। অতএব ভাষাগত দক্ষতার বিভিন্ন লেভেল আছে ভাই। অতএব সাহিত্য পড়াটাকে আগে গুরুত্ব দাও, দিয়ে একটা ভালো রেজাল্ট করো, আর সাথে সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বাড়াও। ওকে, আচ্ছা ঠিক আছে শিয়া, বুঝতে পারছো এটা কি পড়াই দিতে হবে না ঠিক আছে যা আছে তুমি বুঝেছো? না না ঠিক আছে, আমি ওটাই একটু টেনশন করছিলাম। আচ্ছা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আর কারো? একটু স্যার বোর্ডে যান। আচ্ছা যাচ্ছি, ব্রডে যাচ্ছি, আগে যদি শর্টে আর কারো সমস্যা থাকে। স্যার একটু এ পার্টি কোনটা কোনটা? পার্ট এ তে মানে ব্রিফ। ব্রিফ তো আমরা শেষ করে আসলাম। আচ্ছা বলো। এখানে হচ্ছে 8 নাম্বারটা কি ঠিক আছে? হু ইজ অ্যান লিটারেট গোট ইন দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, বইয়ে কি কি দেওয়া আছে? ভুল থাকতে পারে এখানে। সিডি হচ্ছে লিটারেট গোট। এখানে কি কি দিয়েছি আমি? এখানে হচ্ছে 12টাতে বলা হচ্ছে 12কা। স্যার এই পিডিএফ গুলো কোথায়? এগুলো গুগল ক্লাসরুমে আছে। কেন তুমি গুগল ক্লাসরুমে যুক্ত নাই? স্যার এখানে মিস্টেক আছে। হ্যাঁ, এখানে ইয়া হবে, সিডি হবে। হ্যাঁ, সিডি হবে। 12কা হয়ে গেছে, এখানে সিডি দিবা। হ্যাঁ সবাই, কত নম্বর? 8 নম্বর। আচ্ছা, তাহলে প্রবলেম কোন কোন কোশ্চেন আছে আমি একটু লিখে রাখি, তাহলে ওটাকে আমি ইয়া করে দিব, মনে না থাকবে তাহলে। 8 নম্বর। স্যার, হ্যাঁ বলো। এটা তো স্যার কি হে আছে মনে হয়। কেন? 12 কাকে লিটারেট গোট বলছে না লাকুললে? কিন্তু ওটা তোমার যে টেক্সট আছে, টেক্সটটা পড়েছো, টেক্সটে কি বলা আছে সেটা বলো, আমি জানি না। মনে করো টেক্সটে কি আছে সেটা বলতে হবে, টেক্সটের জায়গা থেকে উদ্ধৃতি নিতে হবে টেক্সটে। স্যার টেক্সটে সিডি কে বলছে? হ্যাঁ, তাহলে সিডি হবে। সিডি কে বলছে ইউ ইলিটারেট গট এরকম। হ্যাঁ, তুমি বুঝতেছো না আমার কথা, তাই না? না স্যার এইভাবে বলছে। হ্যাঁ, বাট ইউ আর অ্যান স্টাবর্ন অ্যাজ অ্যান ইলিটারেট গোট। হ্যাঁ লাকুললে বলছে সিডি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, ওখান থেকে রেফারেন্স টেক্সট অনুসারে পড়বা, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, আর কোথাও?
ওকে, তারপর ব্রডে আসি তাহলে। স্যার হ্যাঁ বলো। শর্টের 7 নাম্বারটা একটু দেখেন। হ্যাঁ আচ্ছা 7, উঠে গেছে। কি সমস্যা সাথে? ওইটা একটু বুঝাই দিতেন ভালো হতো। আসে না। হু অ্যান্ড হোয়াট ইজ বিং স্যাটারাইজড ইন ওলিসোইঙ্কা, তাই তো? দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, কাকে এবং কি বিষয়কে স্যাটারাইজ করা হয়েছে এখানে? আলটিমেটলি কাকে স্যাটারাইজ করা হয়েছে? প্রধানত স্যাটারাইজ কাকে করা হয়েছে বলো তো? এখানে দুইটা ট্রেডিশনকে উল্লেখ করা হয়েছে, তাই না? একটা হচ্ছে কি মডার্ন, তাই তো? মডার্ন একটা ব্যাপার, আর একটা হচ্ছে কি ট্রেডিশনাল ভ্যালু। দুটো ভ্যালু। মডার্নিটিকে রিপ্রেজেন্ট করছে কে? মডার্ন ভ্যালুকে রিপ্রেজেন্ট করছে কে? মডার্ন, না করলে হ্যাঁ। আর হচ্ছে ট্রেডিশনাল রিপ্রেজেন্ট করছে কে? বারুকা। বারোকা, সিডি তাই তো? বারোকা, হ্যাঁ বারোকা, তাই তো? আর হ্যাঁ, আর মাঝখানে পড়ে টানাটানি করতেছে কে এই দুটো ভ্যালুর মধ্যে? সিডি। সিডি তো হ্যাঁ, সিডি এখন দুটার মধ্যে কোনটা গ্রহণ করবে সেটা হচ্ছে কমন পিপলকে রিপ্রেজেন্ট করছে। মনে করো সিডি হচ্ছে কমন পিপলকে রিপ্রেজেন্ট করছে, যে কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে না। শেষ পর্যন্ত জিতলো কে? সিডি কাকে গ্রহণ করলো? হ্যাঁ, একটু মিউট, কারো মধ্যে সাউন্ড হচ্ছে বেশি। কে এসে? হ্যাঁ, কারটাতে সাউন্ড হচ্ছে বেশি, দুপদাপ সাউন্ড হচ্ছে। কানিস ফাতেমা। কানিস ফাতেমা, একটু তুমি একটু মিউট রাখো, তোমাকে কথা বলা আপাতত দরকার নেই, কারণ তোমার ওখানে খুব সাউন্ড হচ্ছে, তোমার কথাই বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে আমি পড়াই দিচ্ছি একটু, দেখো। ইন ওলিসোইঙ্কাস, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, several aspects of Nigerian society, particularly those related to tradition, modernity, gender roles, and colonial influence, are satirized. Soyinka uses satire to critique both traditional and modern values, highlighting the absurdities and contradiction in each. প্রত্যেকটা ভ্যালুতেই কি? প্রত্যেকটা ভ্যালুতে, ট্রেডিশনাল ভ্যালুতেও অ্যাবসার্ডিটি আছে, মডার্ন ভ্যালুতেও অ্যাবসার্ডিটি আছে, তাই তো? ওখানে ভালো মন্দ উভয়ই কিন্তু আছে। দুটাই যে ভালো দুটাই যে মন্দ তা কিন্তু নয়। আলটিমেটলি দুইটাতেই আমরা কি পেয়েছি? অ্যাবসার্ডিটি পেয়েছি। তবে কোনটাতে অ্যাবসার্ডিটি বেশি, মডার্ন আর ট্রেডিশনাল? বলো, কোনটাতে অ্যাবসার্ড হিসাবে তুলনা করা হয়েছে বেশি? ট্র্যাডিশনাল। তবে এই এসেতে, মানে এই গল্পে ট্রেডিশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে? ট্রেডিশনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ আমাদের রাইটার যিনি নিজে, আমরা তো পড়েছিলাম তাই না, বইয়ে তো উল্লেখ করা আছে, তিনি কোনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন, কোনটাকে টিকিয়ে রাখার জন্য তিনি বইটা লিখছেন, গল্পটা লিখছেন? মডার্ন ট্র্যাডিশনাল ভ্যালুকে, তাই না? তার জন্য তিনি কিন্তু আলটিমেটলি তিনি বারোকাকে কিন্তু জিতিয়ে দিয়েছেন। বলতে তার সেন্ট্রাল কনফ্লিক্ট ইন দ্য প্লে বিটুইন বারোকা রিপ্রেজেন্টিং ট্রেডিশন অ্যান্ড লাকুনলে রিপ্রেজেন্টিং মডার্নিটি সার্ভ অ্যাজ আ স্যাটার অফ দ্য টেনশন বিটুইন ওল্ড অ্যান্ড নিউ ওয়েজ অফ লাইফ ইন নাইজেরিয়া। তাহলে নাইজেরিয়ার ওল্ড অ্যান্ড নিউ ওয়েজ অফ লাইফের যে টেনশন, সেটা নিয়েই মোটামুটি এটা একটা স্যাটার হিসেবে কাজ করেছে। প্রথমে লাকুনলে দ্য স্কুল টিচার ইজ পোর্ট্রেড অ্যাজ এ কমিক্যালি exaggerated figure who blindly embraces western ideas without fully understanding them. তাহলে হচ্ছে সে পুরোপুরি ওয়েস্টার্ন আইডিয়ালগুলোকে না জেনেই গ্রহণ করছে, এবং কথায় কথায় তিনি ওই ওয়েস্টার্ন কালচারের কথা বলতেছেন, তাই তো? তিনি একসাথে ঘুরবেন, চামচ দিয়ে খাবেন, হ্যাঁ, এই যে ভ্যালুগুলোকে সে গ্রহণ করার চেষ্টা করেছে। হি স্পাউটস মডার্ন আইডিয়াস অ্যাবাউট উইমেন্স রাইট। হ্যাঁ বলো। স্যার এখানে কোথাও বলা হচ্ছে এটা আফ্রিকার কালচারে লেখা, আবার এখানে বলা হচ্ছে এটা নাইজেরিয়ান কালচারে লেখা, এটা তো বুঝলাম না স্যার। বুঝলাম না, তুমি বলো, আবার বলো, তোর কথা ক্লিয়ার হচ্ছে না। আফ্রিকার নাইজেরিয়া কি বলো? আফ্রিকা বলতে তো পুরো মহাদেশকে বোঝায়, আর নাইজেরিয়া বলতে একটা দেশকে বোঝায়। হ্যাঁ, পার্টিকুলারলি সেই দেশটাকে বোঝানো হচ্ছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। একটা হচ্ছে এশিয়ান, যেমন আফ্রিকা এবং এশিয়ান কালচার দুটো আলাদা। আবার এশিয়ার মধ্যে কি বিভিন্ন দেশ আছে না? এশিয়ার মধ্যে ইন্ডিয়ান কালচার, বাংলাদেশি কালচার, পাকিস্তানি কালচার, মায়ানমারের কালচার, চাইনিজ, জাপানিজ কালচার, এগুলো কি এক? সৌদি আরব, হ্যাঁ, ইরান, বলো। প্রথমে ওয়েস্টার্ন আর এশিয়া আলাদা জিনিস, তাই তো? ওয়েস্টার্ন এবং এশিয়া আলাদা জিনিস। তারপর দ্বিতীয়ত আবার এই দেশীয় কালচার আলাদা জিনিস, সেটাকে পার্টিকুলারলি নাইজেরিয়া বলা হয়েছে, ঠিক আছে তো? পার্টিকুলারলি
কি বুঝতে পেরেছো? তুমি ওখানে আফ্রিকান কালচার বলতে পারো, কারণ ওটা আফ্রিকা এটার মধ্যে পড়ে। তারপর হচ্ছে হি স্পাউটস মডার্ন আইডিয়াস অ্যাবাউট উইমেন্স রাইটস, প্রোগ্রেস অ্যান্ড সিভিলাইজেশন, অ্যান্ড হিজ অ্যাকশনস অফেন রিভিল হিজ সুপারফিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কন্ডেনসেন্ডিং, দেখো, অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ভিলেজার্স। কন্ডিসেন্ডিং মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্ডিসেন্ডিং? পড়ছো কেউ? মানে কারো প্রতি মানে অথরিটেটিভ আচরণ দেখানো। দেখো, হ্যাভিং অর শোয়িং অ্যান অ্যাটিটিউড অফ প্যাট্রোনাইজিং সুপিরিয়রিটি। তাহলে এখানে কি লাকুনলে নিজেকে অন্যদের থেকে কি বড় মনে করছে না, সুপিরিয়র মনে করছে না? কারণ সে শিক্ষায় দীক্ষায় উন্নত, গ্রামবাসীকে সে গালিগালাজ করেছে, এরকম আর কি বিষয়। ফর এক্সাম্পল, হি রিফিউজেস টু পে দ্য ব্রাইড প্রাইস ফর সিডি বিকজ হি ভিউজ ইট অ্যাজ আ স্যাভেজ কাস্টম। এইটাকে যদি কোনো কালচারের কোনো কাস্টমকে তুমি স্যাভেজ বলো, তার মানে কি শুধু কি কাস্টমটাকে বলা হচ্ছে নাকি পুরো ওই যারা মেনটেন করে তাদের সবাইকে বলা হচ্ছে? হ্যাঁ, সবাইকে বলা হচ্ছে। হ্যাঁ, ইয়েট হিজ রিফিউজাল ইজ অলসো মোটিভেটেড বাই হিজ ওন স্টিঙ্গিনেস, দেখো, অ্যান্ড ডিজায়ার টু ইম্পোজ হিজ বিলিভস অন আদার্স। এমনকি দেখো, সে শুধু ব্রাইড প্রাইস দিবে না বলেই সিডিকে সে কি করতে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, মানে সে খুশি হচ্ছে। মানে সিডিউস মানে কিন্তু একটা নেগেটিভ সেন্স আছে, শুধু সিডিউস মানে প্ররোচিত করা না, ফিজিক্যাল রিলেশনশিপে যাওয়াটাও হচ্ছে সিডিউস বলা হয়, ঠিক আছে? তো যে জোর করে, অনেকটা রেপ না, রেপটা হচ্ছে তোমার ফোর্সফুলি, কিন্তু সিডিউস মানে হচ্ছে বুঝিয়ে। কেউ হয়তো প্রথমে চাচ্ছিল না, তারপর তুমি বুঝিয়ে যখন তুমি তাকে তোমার অধীনে নিয়ে আসতেছো এবং বিশেষ করে ফিজিক্যাল রিলেশনশিপে চলে যাচ্ছে, তখন সেটাকে বলছে সিডিউস করা। তার মানে সিডি অলরেডি সিডিউসড বাই বারকা, কিন্তু যখন এসে সিডি বলতেছে লাকুনলে কি তাকে কি এড়িয়ে গেছে না গ্রহণ করার মতো করে বলেছে, সে তাকে তবুও কি বিয়ে করতে চাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট তার কাছে? হ্যাঁ, কোনটা বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, চ্যাস্টিটি অফ উইমেন অর নট টু গিভ ব্রাইড প্রাইস। মানে সে কালচারের থেকেও, দেখো, একটা কালচারকে যতটুকু না ঘৃণা করছে, ঠিক আছে? তো মানে তার থেকেও সে গ্রহণ করে নিচ্ছে কাকে? একটা সিডিউসড উইমেনকে গ্রহণ করে নিচ্ছে। তার মানে কালচারকে সে কতখানি ঘৃণা করে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তাই বলছে, বিকজ হি ভিউজ ইট অ্যাজ আ স্যাভেজ কাস্টম, ইয়েট হিজ রিফিউজাল ইজ অলসো মোটিভেটেড বাই হিজ ওন, দেখো, স্টিঙ্গিনেস, মানে নিজস্ব যে মানে অবোধ, মানে কি বলবো, এরকম আর কিছু, অ্যান্ড ডিজায়ার টু ইম্পোজ হিজ বিলিভস অন আদার্স, এবং বিশেষ করে যে না, ব্রাইড প্রাইজ দিব না বা এরকম কিছু, আমি এই কালচার মানব না তো মানবই না, ব্যাপারটা এরকম একগুয়ে, তাই তো? যাকে বলে অ্যারোগেন্ট টাইপের একজন স্কুল টিচার, সে মানবো না মানে মানবো না, আমি এই কাস্টম মানি না, অন্য কিছু সব মেনে নিতে রাজি আছি কিন্তু এই কাস্টম মানবো না, ব্যাপারটা এরকমভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। এবার হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড, বারকা দ্য বেল অফ ইলুজিনলে represents the traditional ways of life, but he is not portrayed as a pure noble or wise. তাকেও কিন্তু একদম পিওরলি নোবেল বা ওয়াইজ হিসেবে দেখানো হয়নি। কারণটা কি? সেও কিন্তু দেখো তাদের ওই যে সেই একটা মাইমে অংশগ্রহণ করছে না, সে এসে অংশগ্রহণ করছে। একজন নেতা হিসাবে এরকম করে কেউ? বলো, এত এত ভাড়ামি হয়? বারকা কি এখানে অনেকটা ভাড়ামির আচরণ করছে না একজন নেতা হিসাবেও, গ্রামের প্রধান হিসাবেও? বলো। জি স্যার। সে সিডিকে বোঝানোর জন্য সে রেসলিং খেলতেছে, ওখানে রেসলিংয়ে সে অভিনয় করতেছে যেন সে শক্তিশালী। হ্যাঁ, তাহলে এটা কোনো নেতার বৈশিষ্ট্য হতে পারে না। এটাও এক ধরনের স্যাটারাইজ করা। হ্যাঁ, যে অনেক আমাদের নেতারা আছে যাদের সঠিক দিক নির্দেশনা নেই, তারা সঠিকভাবে দেশ বা কমিউনিটি চালানা বলেই জনগণ তাদেরকে ঘৃণা করে। তাই বলছে, দেখো, ইনস্টিড সোয়িঙ্কা স্যাটারাইজেস দ্য ওয়ে ট্রেডিশনাল লিডার্স ক্যান বি ম্যানিপুলেটিভ অ্যান্ড সেলফ সার্ভিং, মানে শুধু নিজের স্বার্থে নেতারাও কি, দেখো, তাহলে কি মডার্ন এবং মানে ট্রেডিশনাল উভয়কে তিনি কিন্তু স্যাটারাইজ করেছেন এবং দেখাতে চেয়েছেন কোনটা ঠিক। বারকা ইজ কানিং অ্যান্ড ইউজেস হিজ পাওয়ার টু মেনটেন কন্ট্রোল ওভার দ্য ভিলেজ, ইনক্লুডিং সিডিউসিং সিডি টু অ্যাসার্ট হিজ ডমিনেন্স। বাই স্ট্রেংথ ইজ গন আই হু ওয়াজ বর্ন টু রেসেল এগেইনস্ট মেন, মানে এরকম কথা তিনি বলছেন। বাট ডেসপাইট ইজ আউটওয়ার্ড রেসপেক্ট ফর ট্রেডিশন, বারকা ইজ অলসো আ সিম্বল অফ করাপশন অ্যান্ড এক্সপ্লয়টেশন দ্যাট ক্যান এক্সিস্ট উইদিন ট্রেডিশনাল পাওয়ার স্ট্রাকচার। এটাকেও তিনি কিন্তু তুলে ধরেছেন। তো যাই হোক, দুটাকেই তিনি স্যাটারাইজ করেছেন। The play also satirizes the rigid gender roles and patriarchal norms that dominate both traditional and modern societies. দেখো, মডার্ন সোসাইটিতেও উইমেনেরা কি হচ্ছে, প্যাট্রিয়ার্কাল যে অথরিটি তার মুখোমুখি হচ্ছে, ও ট্রেডিশনালে হচ্ছে। ট্রেডিশনালে কেমন? একজন নেতা, একজন গ্রামের প্রধান, একজন বেল, সে যতগুলো খুশি বিয়ে করতে পারে এবং যে মেয়েকে পছন্দ হবে তাকে সে বিয়ে করতে পারে। এটা কি উইমেনদের তাহলে কি হিসাবে ইউজ করা হলো? মানুষ হিসাবে না একটা পণ্য হিসাবে? খুশি হচ্ছে একদম নিয়ে নিচ্ছে, বলো, এটা হচ্ছে না? আবার মডার্ন সোসাইটিতে যেমন করে লাকুনলে তার অথরিটি প্রকাশ করতে যাচ্ছে সিডির উপরে, সে যদিও বলতেছে সিডি ইকুয়াল রাইটস পাবে, কিন্তু আলটিমেটলি
সে কিন্তু সিডিকে তার অধীনে রাখতে চাচ্ছে কিনা বলো? তার কথাবার্তায় সে তাকে গোট পর্যন্ত গালিগালা করেছে না? হ্যাঁ। তাহলে কেমন হলো? তাহলে তার যে একটা চিন্তা ভাবনা আছে, তার যে একটা মানসিকতা, তো সেটা সে গ্রহণ করলো না। তাহলে মডার্ন সোসাইটিতে কিভাবে মেয়েদের স্বাধীনতা থাকলো বলো? That was the CD as the village beauty is valued primarily for her physical appearance and who becomes a source of power but also a limitation. CD is admired and pursued by both Lakunle and Baroka, but their interest in her largely superficial. কিন্তু তার ইন্টারেস্ট হচ্ছে অধিকাংশই সুপারফিশিয়াল। লাকুনলে claims to respect her as an equal but he constantly belittles her. দেখো, সে বলতেছে ইকুয়াল রেসপেক্ট হবে, কিন্তু এখানে সে ছোট করতেছে, and tries to change her to fit his modern ideals. So once he says to her, you are stubborn. দেখো, এই যে বলছে, হ্যাঁ, you are as stubborn as the illiterate goat. তাহলে কাকে বলা হলো? গোটটা সিডিকে বলা হলো। হ্যাঁ, অতএব you are no better than I am, just another woman to be cherished and admired. হ্যাঁ, the senior wife অন্যদিকে সাদিকু is another figure satirized for a role in perpetuating the patriarchal system. অতএব উইমেন হিসেবেও সে যে উইমেনদেরকে সাহায্য করবে তা না। আমাদের সমাজে কি উইমেনরাও কি পুরুষদেরকে হেল্প করতেছে না তাদের প্যাট্রিয়ার্কাল অথরিটি প্রকাশ করতে? বলো। বিশেষ করে আমি একটা গল্প লিখতে চেয়েছিলাম, একটা খুব রাগ করে এক সময়, হ্যাঁ, লিখেও আমি আর ওগুলা করি নাই, যে এরকমটা যে কোনো একটা নারী বা কোনো একটা নেত্রী মহিলা কিন্তু সে চাচ্ছে কি করতে? সে চাচ্ছে নারী অধিকার সমানভাবে প্রতিষ্ঠা করতে, সে আন্দোলন করতেছে, কিন্তু তার পরিবারেই সে নারী অধিকারটা দিচ্ছে না। কেমনভাবে? সে প্রথমত চাচ্ছে আমার একটা ছেলে সন্তান হোক। শি ইজ ভেরি ডিজায়ারাস অফ হ্যাভিং আ মেল চিলড্রেন, তাই তো? মেল চাইল্ড প্রথমত সে চাচ্ছে। তারপরে দেখা গেলো যে না, তার একটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। এবার ছেলে এবং মেয়ের মধ্যে সে নিজে একজন নারী অধিকারের নেত্রী হিসাবেও সে বেশি গুরুত্ব দিচ্ছে কাকে বলো? তার ছেলেকে, তাই তো? তার ছেলের পড়াশোনা। আর মেয়েটাকে সেও কি করতেছে? দেখাচ্ছে যেভাবে গুরুত্ব দেওয়া উচিত সে নিজেই দিচ্ছে না। সে চাচ্ছে তার মেয়েকে মোটামুটি একটা পড়াশোনা করায় বিয়ে শাদী দিয়ে দিতে। তাহলে আমরা মানে অনেকেই ফেমিনিস্ট আইডিয়া তুলে ধরতে চাই, সেটা নিজের স্বার্থে, কিন্তু আলটিমেটলি আমি আমার দিকে সেই বিষয়গুলোকে মেনটেন করি না। আমি এরকমটা দেখছি কিছুজনকে, যে তারা বাইরে মুখে আরে ফেমিনিজমের ধোয়া তুলে দিচ্ছে, কিন্তু বাড়িতে সে নিজেই চাচ্ছে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? এরকম তার ছেলের জন্য সে কেমন মেয়ে চাচ্ছে বলো তো? সে ছেলের জন্য কেমন মেয়ে চাই বলো? আলটিমেটলি বলো, মানে ঘরেই থাকবে, চাকরি বাকরি করবে না, কোনো কিছু এরকম সংসার করবে। সে নিজেও চায় তার বৌমা যেন তার মতো না হয়, যে তার উপরে কথা বলবে। হ্যাঁ, অথচ সে একজন ফেমিনিস্টের ধোয়া তুলে দিচ্ছে। হ্যাঁ, তো এরকম আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই স্বার্থবাদী, কঞ্জুস, আমরা নিজের স্বার্থটা মিলিয়ে কাজ করি আসলে। তারপরে বাকি যদি কারোর সাথে মিললো, না মিললে না মিললো, ব্যাপারটা এরকম। এখানেও সাদিকু হচ্ছে কি, সেই বারকার সাথে মিলে সে কি ওই প্যাট্রিয়ার্কাল যে সোসাইটির যে কারবার সেটা কিন্তু সে করছে। বাবা, আজকে আবার বজ্রপাত পড়তেছে নাকি? এদিকে মেঘ হয়েছে ব্যাপক। শি টেক্স প্রাইড ইন হার পজিশন অ্যাজ দ্য হেড ওয়াইফ। দেখো কি ধরনের কালচার। সে ছিল বারকার বাবার লাস্ট ওয়াইফ নাকি, মানে বারকার সৎমা একদিকে লাস্ট ওয়াইফ হিসেবে, এখন সে হয়েছে কি বারকার ফার্স্ট ওয়াইফ, and she has been given the authority to control other wives. So this is the culture. It has been also criticized strongly, but she takes pride, দেখো, in her position as the head wife and is complicit মানে কি? খারাপ কাজের সঙ্গী হওয়াকে বলা হয় কমপ্লিসিট। ঠিক আছে, দেখো একটু ওয়ার্ড মিনিং ভালো করে জানবা। হ্যাঁ, ওয়ার্ড মিনিং হচ্ছে তোমার ইংরেজির প্রধান শক্তি, যত বেশি জানা যায়। দেখো, ইনভলভ উইথ আদার্স ইন অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ আনলফুল অ্যান্ড মোরালি মানে রং। তাহলে কমপ্লিসিট শব্দটা ইউজ করা হয়েছে, কিন্তু সে হেল্পার হিসাবে না, অ্যাসিস্ট্যান্ট না, বলা হচ্ছে কমপ্লিসিট। তাহলে অ্যাজ দ্য হেড ওয়াইফ অ্যান্ড ইজ কমপ্লিসিট ইন বারকা স্কিমস টু অ্যাকুয়ার নিউ ওয়াইফস, showing how women can play a role in sustaining the very system that oppresses them. Her excitement at spreading the false news of Baroka's importance reveals her desire for a small victory within the confines of a limited power. এমনকি সে যে ওই যে বারকাস ইম্পর্টেন্স প্রকাশ করতে গিয়ে, মিথ্যা সংবাদ প্রকাশ করতে গিয়ে সে যেমন আনন্দ পেয়েছিল, এখানেও সে চাচ্ছিল যে তার ভিতরেও কি আছে, একটু ওই মেল ডমিনেশনটা মানে মেনে নিয়ে না নেওয়ার প্রতি যে আকাঙ্ক্ষা সেটা আছে, কিন্তু তারপরেও সে মেনে নিচ্ছে। বাট ইজ অলসো আন্ডারস্কোর আর এন্ট্র্যাপমেন্ট ইন প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার। এছাড়াও সোয়িঙ্কা অলসো ক্রিটিসাইজেস দ্য সুপারফিশিয়াল ইম্প্যাক্ট অফ কলোনিয়াল ইনফ্লুয়েন্স অন নাইজেরিয়ান সোসাইটি, পার্টিকুলারলি থ্রু লাকুনলেস ক্যারেক্টার। লাকুনলে embodies the misapplication of Western ideas, misapplication হচ্ছে, হ্যাঁ, in a context where they do not fit
এখানে জোর করে সে প্রতিষ্ঠা করতে যাচ্ছে, কিন্তু সেখানে কি প্রতিষ্ঠা করা সম্ভব যেখানে অধিকাংশ মানুষ এখনও ওই ট্রেডিশনাল ভ্যালু মেনটেন করছে? অ্যান্ড হিজ অ্যাটেম্পটস অ্যাট মডার্নাইজিং আর অফেন পোর্ট্রেড অ্যাজ রিডিকুলাস অ্যান্ড আউট অফ টাচ উইথ রিয়েলিটি। তার ড্রেস আপ, তাই না, তার ড্রেস আপ নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে কি না? টাই পরতেছে, তাই তো, তারপরে প্যান্ট উঁচু করে রাখছে, হ্যাঁ, ও মডার্ন ইয়া করে চলার চেষ্টা করতেছে, খাওয়া দাওয়ার ব্যাপারে বলতেছে, হ্যাঁ, তো এগুলো কি এখানে চলে না সবসময়। Thus, in The Lion and the Jewel, Oli Soyinka satirizes the clash between tradition and modernity, the roles and treatment of women in society, and the superficial adoption of women Western values in post-colonial Nigeria. Through characters like Lakunle Baroka, Sidi and Sadiku, Soyinka critiques the absurdity, contradictions, and shortcomings of both traditional and modern ways of life, ultimately questioning whether either path offers a true solution to the challenge faced by the society. অতএব তিনি কোনো মানে দুটার প্রতি একটা নেগেটিভ এবং পজিটিভ ইফেক্ট আছে। তিনি বলতে চাচ্ছেন যে সঠিকভাবে ব্যবহার করতে পারতে হবে, তাহলেই হয়তো সমাজের উন্নতি হবে। তাছাড়া এই সবাই যে যার দিক থেকে যেভাবে প্রয়োগ করতে চাচ্ছে, এই কোনোভাবেই দুই ধরনের ভ্যালুই আমাদের সমাজের উন্নতি করতে পারে না, যদিও আলটিমেটলি আমাদের ট্রেডিশনাল ভ্যালুটাই টিকে গেছে। কি কথা বুঝতে পেরেছ? কার সমস্যা ছিল বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তা কি খুব কঠিন বিষয়গুলো বলো? না স্যার, এমনিতে একটু বুঝতে কষ্ট হয়। ভালো করে পড়লেই টেক্সট সম্পর্কে যার ধারণা আছে সে এমনি এগুলো পড়ে বুঝে নিতে পারবে, খুব এত কঠিন হওয়ার কথা না। স্যার, হ্যাঁ বলো। ওইটা যে প্রশ্ন ছিল না যে ইলিটারেট গোট, ওটা তো বারোকাই হবে সম্ভবত। আর সিডিকে তো বুশ গার্ল বলা হয়েছিল, ইলিটারেট গোট তো বলা হয়নি। তুমি কি টেক্সট থেকে বলতেছো না আন্দাজে বলতেছো? হ্যাঁ স্যার, টেক্সটেই তো ইলিটারেট গোট লাকুনলে বলেছিল বারোকাকে। আচ্ছা, তুমি তাহলে ইয়া করবা, তুমি স্ক্রিনশট দিবা দুইটারই, যে তোমার কোনটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখানে টেক্সটে দেওয়া আছে এটা তো সিডিকে। No, I have told you not to carry loads on your head, but you are as a stubborn as an illiterate god. কাকে বলছে এটা? এখানে তো সিডিকে। হ্যাঁ, এই যে স্যার এটা সুধান্ত নিয়ে আসো এই জায়গায়। হ্যাঁ, একটু টেক্সট দিবা। হ্যাঁ, টেক্সট থেকে নিবা। হ্যাঁ, থাকতে পারে দুই জায়গায় থাকতে পারে, দুই জায়গাও আছে, এমন হতে পারে। ঠিক আছে, এই জন্য আগে দেখবা ভালো করে, কারণ টেক্সটের বাইরে তো আমাদের আলোচনা করার কিছু নাই। হ্যাঁ, অতএব যে যেখান থেকে পাবা স্ক্রিনশট দিবা, দিয়ে মেইন গ্রুপে দিবা। এটা একজন বা দুইজন দিলাম যে স্যার আমি এই জায়গায় পেয়েছি, দেখি কোনটা ঠিক হয়। আমার জানা মতে এটা এই সিডিকেই হবে। স্যার এটা সিডিকেই বলছে, বইয়ে তো আর কোথাও দেখলাম না স্যার, আমি আবার লিখে রাখি সাথে সাথে। আচ্ছা, সমস্যা নেই, দেখবা সবাই। ওকে। হ্যাঁ, বাংলা একটা বই আছে বুঝছেন, ওইখানে যাই দেখেন একটা প্রশ্ন আছে, ওইখানে আছে ওই জায়গা সিডি নাই, অন্য একটা উত্তর আছে। আমি বলেছি টেক্সট ভাই, বাংলা টাংলা বুঝি না আমি, একদম আমার টেক্সট। ঠিক আছে তো, কোনো তর্জমা চলবে না, টেক্সট থেকেই দিবা, মনে থাকবে। যখনই তুমি অন্য কোনো তর্জমা নিয়ে আসবা তখন বুঝতে হবে যে তর্জমা করেছে তার ব্যক্তিগত ইনফ্লুয়েন্স ওর ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, অতএব টেক্সটের বাইরে কোনো কথা না। শিয়া বুঝতে পারছো? হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ স্যার, আমি দেখছি বুঝছেন, কিন্তু বলিনি, আমরা গালাগালি করবে, আমি ভয় কইনি। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর তাহলে এবার ইয়াতে আসো, ব্রডে আসো। ব্রডে কি কি দেওয়া হয়েছে? গতবার আসছে কি আফ্রিকান সোসাইটি এবং অলি সোয়েঙ্কা প্রেজেন্ট উইমেন, দুইটা। এখন দিয়েছি হচ্ছে ভিক্টরি অফ ট্রেডিশনাল ওভার হোস্টার্ন অ্যান্ড দ্য কারেক্টনেস অফ দ্য টাইটেল দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, আর সিটির ক্যারেক্টার। পড়েছো সবাই? জি স্যার। কারো কোনো সমস্যা আছে কোনোটাতে? ব্রডে নাই। বলো যদি কারো থাকে বলো। হ্যাঁ, অনেকে থাকবে অনেকে থাকবে না। আপনি যে সামারি বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস লিখে দিয়েছেন ওগুলো তো এখানে তুলছেন, ওগুলো পড়ার কারণে এগুলো অতটা কঠিন মনে হচ্ছে না। ওখান থেকে যেহেতু এখান থেকে নিয়ে যেহেতু বানানো। স্যার হ্যাঁ, এটা একদম ঠিক, বইটা পড়া হয়েছে আবার শীট এরকম, এই কারণে। না, ওই তো একটা তো কানেকশন থাকবে, তাই না? এটা প্রথম কোশ্চেনটাই ওটা ট্রেডিশনাল, তাই তো ব্যাপারটা। ওখান থেকে কিছুটা রেফারেন্স নিয়ে আসতে হবে, ওগুলো দিতে হবে, তাই না? কারণ শুধু গল্প, ব্রড কোশ্চেনে যে শুধু গল্প বললে হবে না, গল্পের সাথে তোমাকে কোশ্চেনের সাথে মিলিয়ে আনসার করতে হবে। অনেকে শুধু সামারি লেখে, হ্যাঁ, যাই আসুক সামারি লিখে দিয়ে আসবো, হ্যাঁ, তাতে হয়তো পাস হয়ে যায় বা একটা পয়েন্ট পাই 2.50 বা এরকম কিছু। কিন্তু ভালো রেজাল্ট করতে হলে তোমাকে ঠিক এই রকমভাবেই এক্সপ্লেন করতে হবে, সাথে কোটেশন দিয়ে তোমাকে কি করতে হবে, কোটেশন দিয়ে কি করতে হবে বলো।
আরেকটা জিনিস এই হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে কোটেশন শুধু দিলে হবে না, একটু যার সাথে যার লিঙ্ক আছে সেখানে দিও, আর আবুল তাবুল দিবা না। হ্যাঁ স্যার একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলো। স্যার এই যে মানে প্রশ্ন লেখার সময় যে কবিতার লাইনগুলা স্যার এটা কি অন্য কালিতে লেখা যাবে? নীল, কালো, সবুজ, তবে নীল দিবা, নীল। লাল ইউজ করো, লাল বাদে, লাল স্যার আমি সবুজ বাদে। ফার্স্ট ইয়ারের ভয়ে স্যার কালো কালি দিয়ে লিখে আসছি। ওটা কতবার বলা হয়েছে, আমি ফেসবুকে ভিডিও ক্লাস দিয়ে বলেছি, তোমাদের ক্লাসে যদি দেখো তো কমপক্ষে যে কতগুলো ক্লাসে এই কথা বলা হয়েছে তা আমার জানা নেই। স্যার আমি মিস করে গেছিলাম। হ্যাঁ আমার ভয় লাগছে স্যার, এমনি ক্লাসে একবার বলা হয়েছে তাও আমার ভয় লাগছে, এই জন্য দেই নাই, এখন ভয় দিকে পাওয়ার দিব। কি আছে, আমি তো বলেছি। আর এখানে কালো নীল দিয়ে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে কোটেশন থাকলেই হবে, কোটেশনটা বোঝা গেলেই হবে। এ দিয়ে আর কালার ইউজ করতে গেলে একটা টাইম নষ্ট হয়। কালার ইউজ করতে গিয়ে তোমার কলম চেঞ্জ করা, টাইম চেঞ্জ করা অত দরকার কি? তুমি কোটেশনটা বোঝা গেলেই তো হলো। কালারের উপর ডিপেন্ড করতেছে না তোমার নাম্বার। আমি তো দেখাইছি তোমাদের এর আগে ফার্স্ট ইয়ারের পরীক্ষার খাতা দেখাই নাই যে কিভাবে কি লিখছে জি আন্দাজে। স্যার, একটা মিনিমাম গ্যাপ দিলেই তো যথেষ্ট। হ্যাঁ, আর প্রোজে দেখো কোটেশন লিখলে কি হবে, সুন্দর করে হাতের লেখা সুন্দর, কিন্তু ভিতরে কিচ্ছু নাই, তাই হবে? ও তো পুরো আমি ফেল করে দিয়েছি, ব্রড কোশ্চেনও দেখা যাচ্ছে পুরো আউট করে দিয়েছি। ওইভাবে লিখে ধান্দাবাজি করলে হবে? দেশের জন্য তো ক্ষতিকর এরা। ধান্দাবাজি এখন শিখতেছে, এইটাও প্রয়োগ করবে তারা অফিস লেভেলে গিয়ে, এরকম ভাবে ধান্দাবাজি করবে। স্যার আপনি যে এখানে অ্যান্সার দিয়েছেন এতগুলো লিখতে হবে, মানে কিন্তু অনেক। ওই জন্য তো বললাম যে তুমি যখন কত পেতে চাচ্ছ তার উপরে, আমার প্রশ্নের উত্তরটা হলো তুমি কত পেতে চাচ্ছ। জি স্যার। তুমি কি মানে আমরা তো টেক্সটটা পড়লাম, তো সেক্ষেত্রে আপনার এটা যদি পড়ি তার উপর বেসিস করে আমরা একটা স্ট্যান্ডার্ড মানে নোট করব সেটাই যে বললাম, যে এটা আমি বলেছি, পারবো। আমি তো একটা কথাই বলি যে তুমি কত পেতে যাচ্ছ ভাই। তুমি যদি বলো স্যার আমি 2.8, তাহলে এই উত্তর তোমার জন্য না। 2.80, 2.70, 60 পাওয়ার জন্য গাইড যথেষ্ট। তুমি এখন ভালো পয়েন্টে 3.50 টার্গেট করবা, 3.30 টার্গেট করবা, অথচ আমার উত্তর পড়বা না, তাহলে কিভাবে সম্ভব? 3 পয়েন্ট পাওয়া, আচ্ছা 3.30 পাওয়া কি পড়বো এক তো জিনিস? অবশ্যই, বাট বলো মনে রাখাটা কঠিন, এই জন্য আর কি। বলো 3 পয়েন্ট পাওয়া আর 3.30 পাওয়া এক জিনিস? না স্যার। আবার না স্যার। 3.30 পাওয়া আর 3.50 পাওয়া এক জিনিস? আর 3.50 পাওয়া আর 3.70 পাওয়া এক জিনিস? হুম, না স্যার। তাহলে তুমি কত পেতে যাচ্ছ? কি পড়তে চাচ্ছ? তুমি পেতে চাচ্ছ অনেক, কিন্তু তুমি ইজিলি পারবা, সহজে পারবা, ইজি উত্তর দিয়ে পারবা, তাহলে তো হবে না। জি স্যার। তুমি কত পেতে যাচ্ছ সেই হিসাবে বলবো স্যার আমার পাস করলে হবে, তাহলে আমার উত্তর পড়ার দরকার নেই, তুমি জাস্ট গাইড থেকে পড়ে যাও, কোনো সমস্যা নেই। ওই রকম যেটা গড় নাম্বার 2.6 থেকে শুরু করে 8 এর মধ্যে একটা না একটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? স্যার গাইডই আরো বেশি কনফিউশন তৈরি করে। হ্যান্ড রাইটিং কি করে অন্তত মেইন বিষয়টা বুঝে লেখা যায়, কিন্তু গাইডে এত মানে হিজিবিজি করে রাখে যে মানে নিজের সেটা ভিতরেও মানে অবজার্ভ তোমাদের করা যায় না ব্যাপার, যে কি। অনেকে গাইড পছন্দ করো, মানে বললাম তো তুমি কি লিখবা কত পাবা সেটা তোমার উপর। আমার যেটা দেওয়ার আমি তোমাকে দিয়ে দিলাম যে তুমি 3 পয়েন্ট প্লাস পয়েন্ট পাবা এই নাম্বার, কারণ 3 পয়েন্ট পাওয়াটাই অনেকের আগ্রহ থাকে। আর আমার টার্গেট হচ্ছে মিনিমাম 3.30, এটা অন্তত 3.30 টার্গেট করলে অন্তত সে 3 পয়েন্ট প্লাসের উপরে যাবে, এটুকু আমি মনে করি। 3 পয়েন্ট প্লাস মানে কি, ওই 19-20। এবার তোমরা অনেকেই ফার্স্ট ইয়ারে যাও ইয়া করেছো, ভালোই করেছো, অনেকে খারাপও করেছো, যাদের প্রত্যাশা ছিল কয়েকজনের আরও ভালো করার ইচ্ছা ছিল, জানি না কী সমস্যাটা হয়েছে। তো যাই হোক, তো আমার টার্গেট আমি সবসময় বলি যে ছোটোখাটো টার্গেট নিয়ে একদম কম নাম্বার পাওয়া যায়, বড় টার্গেট নিয়ে পড়াশোনা করো। এখান থেকে তুমি 60% লিখে আসতে পারলেও তুমি 3 পয়েন্ট পাবা আশা করি। হ্যাঁ, মানে 3 পয়েন্টের অ্যারাউন্ড 3 পয়েন্ট এরকম, 2.90, 2 পয়েন্ট এরকম আর কি, 8, 9, 3.10, 4 যেটা পাওয়ার এগুলো পেতে পারো। আর ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই ভালো লিখতে হবে, এর কোনো গ্যারান্টি নাই যে তুমি যা লিখবা তাতে তুমি ভালো রেজাল্ট পাবা। অনেকে প্রশ্ন করো স্যার আমি ভালো রেজাল্ট করতে চাচ্ছি, কি করব? আমি তো দিয়েছি, তুমি কি করবা? আমি টেক্সট পড়াচ্ছি কিসের জন্য? খারাপ রেজাল্ট করানোর জন্য? বলো। না স্যার। হ্যাঁ, আমি টেক্সট পড়াচ্ছি না খারাপ স্যার। রেজাল্ট করানোর জন্য, তাহলে যদি খারাপ রেজাল্ট আমি তোমাকে টেক্সট পড়ায় যাবো কেন কষ্ট করে? আবার অনেকে বলছে স্যার স্টাডি গাইডের প্রশ্ন পড়লে হয় না। আরে বাবা, যদি স্টাডি গাইডের প্রশ্ন করলেই হতো তাহলে তো আমি আর তোমাকে কষ্ট করে উত্তরগুলো লিখে দিতাম না। তোমাকে বলে দিতাম যে আমি টেক্সট পড়া দিচ্ছি, তোমরা স্টাডি গাইড কিনে নাও, কিনে নিয়ে স্টাডি গাইড থেকে পড়তে থাকো। আমার এই যে প্রত্যেকটা টেক্সট থেকে পড়াইয়ে তারপরে উত্তরগুলো আবার সাজানো, সেইগুলোকে প্রত্যেকবারই কিন্তু আমি উত্তরের একটা চেঞ্জ নিয়ে আসি। দেখা যাচ্ছে আগের বারে একটু থেকে এবার আরেকটু আপডেট হয়েছে, এভাবে করে কিন্তু আমাকে চেঞ্জ করতে হয়। তাহলে এই যে করি এর জন্য কি আমার সময় লাগে না? অটোমেটিক হয়ে যায় এগুলো। এই যে আমি যেগুলো করছি এগুলো তো মিনিমাম একটা সময় লাগছে নাকি? হ্যাঁ,
আমার কোটেশনগুলো ঠিকমতো মিলছে কিনা, একটু যাচ্ছে কিনা সাথে। তারপরে এর ভিতরে হয়তো ভুল টুল কিছু থাকতে পারে, এগুলোকে ঠিক করে আবার সাজিয়ে নিয়ে আসা। এগুলো কি অল্প সময় হয়ে গেছে? কি মনে হয়? না স্যার। তাহলে যদি গাইড টাইড পড়লেই হয়ে যেত, তাহলে আমি তোমাকে অযথা সময় নষ্ট করবো কিছু জন্য, তোমাদের জন্য বলো? আর ভালো রেজাল্টের জন্য যা কিছু দেওয়ার আমি দিয়ে দিচ্ছি, তারপরে বলতেছি কি যে যদি আবার এমনটা স্যার শুধু প্রশ্নগুলো পড়লে হয় না, আর যদি প্রশ্ন পড়লে হতো তোমাকে আমি স্টাডি গাইড পড়াতে যাবো, মানে টেক্সট পড়াতে যাবো কেন? টেক্সট পড়ায় সময় নষ্ট করার কি ছিল তো, মানে তো তোমার বলো তো? টেক্সট পড়ছো বলে তো উত্তরগুলো তোমার কাছে ইজি লাগছে নাকি? হ্যাঁ জি স্যার। টেক্সট আমি তোমাদেরকে একটা টেক্সট পড়াবো না, মনে করো পড়াবো না, আমি সরাসরি শুধু উত্তর পড়াবো, হবে? বুঝবা? না স্যার, কিছু ভালো লাগে না। মনে করো বায়রনের আমি টেক্সট পড়াবো না, আজ থেকেই তোমাদের উত্তরগুলো পড়াই দিব, দেখি তোমরা বোঝো কিনা। না স্যার, সব মাথার উপর দিয়ে একটা এক্সাম্পল, একটা একটা উদাহরণ স্যার এমন ডিসিশন নিয়ে যেহেতু তোমাদের কাজ স্যার প্রশ্ন পড়লে হবে না শুধু টেক্সট না পড়ে, একটা প্রয়োগ করে স্যার, হ্যাঁ তাহলে সবাই বুঝবে। হ্যাঁ, তাহলে একটা দেখি, হ্যাঁ এরকম যে আজকে এখনই আমি প্রশ্ন পড়ানো শুরু করি, তোমাদের ব্রিফ থেকে শুরু করে সব পড়াই দিব একসাথে, আমি সব রিডিং পড়াই দিব। জি না স্যার। না স্যার। তাহলে এত ছোট স্যার একটা করাই দেন, পরে বুঝবে। তোমরা খুবই ছোট ছোট মানে কিন্তু চাইল্ডিশ কোশ্চেন করো, যেগুলো খুবই চাইল্ড। বলছে স্যার ভালো পড়াশোনা করলে কি ভালো রেজাল্ট করা যাবে? এখন এটার প্রশ্নের উত্তর আছে কোনো? ভালো পড়াশোনা করলে কি ভালো রেজাল্ট হবে? হ্যাঁ, এটা কি ধরনের কোশ্চেন? খালি কি স্যার পেট ভরবে? স্যার সন্তান নিতে চায় কিন্তু বিয়ে করতে যায় না। চাইল্ডিশ কোশ্চেন থাকে, হ্যাঁ এরকম কিছু এটা। তো ব্যাপারটা হলো তুমি ভালো পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট করবা। আর টেক্সট যখন পড়তেছো তখন তোমার ব্রিফ কোশ্চেন আমি যা দিয়েছি তার থেকেও ডিপে তোমার পড়া উচিত। আমি তো দিয়েছি তোমাকে জাস্ট একটা প্রিপারেশনের জন্য উপস্থাপন করা মাত্র, কিন্তু টেক্সট যখন পড়িয়েছি আমি মনে করবো তোমার কমন না আসলে তুমি পারবা, এটা মনে করে আমি পড়াচ্ছি। কারণ একটা লাকুনলি তুমি যখন লাইন অন দ্য জুয়েল পড়লা, এখান থেকে কি ব্রিফ কোশ্চেন আসতে পারে? আমি তো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়িয়ে দিয়েছি, কোনো কিছু তো বাদ দেই নাই। দেখো আমি থার্ড ইয়ারে যে টেক্সট মানে ইয়ারতে নভেল আছে, সেই নভেলটা আমি পড়াই দেয়নি, ওখানে সব ব্রিফ কোশ্চেন খারাপ করছে ওরা। এবারে যে থার্ড ইয়ার পরীক্ষা হচ্ছে, স্যার ওটাতে খারাপ হয়েছে, কেন হয়েছে? স্যার আপনি ওই যে টেক্সট পড়ায়নি। আরে নভেলের টেক্সটকে আমি পড়া দিতে পারি, ওটা তো তোমরাই পারো বাড়িতে পড়তে, সেগুলো তোমরা পড়েনি। ঠিক আছে, যেমন এই যে থার্ড ইয়ারে যারা পড়তেছে ওদের জন্য আমি কিন্তু এই সাবজেক্টের টেক্সট পড়াই না, বরং আমি ওদেরকে এক মাস করে এক একটা নভেল পড়ার জন্য টেক্সট পড়ার জন্য টাইম দিয়ে দিয়েছি। এখন তুমি পড়লে পড়বা, না পড়লে না পড়বা, আমি কিছু বলতে পারবো না। আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবই না, আমি সামারি পড়াইয়ে তোমাকে প্রশ্ন উত্তর পড়িয়ে দিব। দেখো এই জায়গায় দিয়েছি, হ্যাঁ যে রিড দ্য টেক্সট রবিনসন ক্রুসো, কত তারিখ পর্যন্ত? 1 জুন। প্রায় 1.5 মাস সময় দিয়েছে এই টেক্সটটা পড়ার জন্য, 1.5 মাস। যদি কেউ একটু পরে তাহলে 1.5 মাস কেন, আমরা যদি 4টা নভেল পড়ি, 4টা নভেলকে যদি আমি 4 মাস করে টাইম নিই, তাহলে 12 মাসে 4টা নভেল পড়া হয়ে যায়। স্যার নভেলগুলো কত বড়, মানে পুরো বই না? বড় বড় অবশ্যই, তুমি একটু দেখবা তোমাদের যেমন সাইলাস মার্নার ছিল ওর ওরকম ডাবল, ওরকমই কিন্তু ডাবল মনে করো। একটা তো আছে টম জোন্স, তো আছে সাইলাস মার্নারের মনে করো কত গুণ বলবো, 3 গুণ বড়। জি স্যার, আমি স্যার দেখতাম এইগুলোর ভাষা কি কঠিন? না ভাষা কঠিন না, ভাষা ইজি, ভাষা খুবই ইজি, ভাষা সহজ, তোমাকে শুধু একটু পড়তে হবে। আর একটু তো তোমার কাছে ইংরেজি নতুন হলো তো সেই ইজি জিনিসও কঠিন লাগবে, এটা তো স্বাভাবিক। আমাদের কাছে হয়তো ইজি লাগতে, তোমার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু টেক্সট যদি পড়ো তাহলে তুমি গল্পগুলো বুঝবা, ধারাবাহিকতা বুঝবা, এবং একটা গল্প পড়লে মেজর যে ইস্যুগুলো সবার মাথায় থাকে সেগুলো আমার মাথায় তো থাকে। মনে করো আমি একটা নভেল পড়েছি, তুমিও সেটা পড়েছো, তাহলে একটা সিনেমা তুমিও দেখছো আমিও দেখছি, তাহলে কি ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমার মাথাতে থাকবে না, যেগুলো এনজয়েবল বলো, আকর্ষণীয় বলো? একটা সিনেমা দেখে আসলা, তা তোমার মাথাতেও যা থাকবে আমার মাথাতেও তা। তাহলে এক্সামিনার হিসাবে আমি তো সেই কোশ্চেনগুলোই করব যেগুলো মোটামুটি চমকদারি, যেগুলো আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ, সেখান থেকে নিশ্চয়ই কোশ্চেন করব। কিন্তু তুমি টেক্সট পড়নি বলে ওই যে চমকদারি বিষয়গুলো তোমার মাথায় আসেনি। তুমি তো সিনেমাটা দেখোনি, তুমি শুধু অন্যের মুখ থেকে গল্পটা শুনছো সামারি আকারে, রিভিউ শুনছো। শুধু রিভিউ শুনে কি পুরো সিনেমা বলা যায় বলো? না স্যার, যে 2-3 মিনিট ট্রেলার বের হয় সেটা শুনলে তো হবে না। হ্যাঁ, রিভিউ শুনে তো আর সিনেমা বলা যায় না। একইভাবে রিভিউ যখন তুমি শুনেই ফেলবা তখন কি অরিজিনাল সিনেমা দেখে আর মজা হবে বলো তো? যদি তুমি একবার রিভিউ শুনে ফেলো আর ভালো লাগবে না, কিন্তু জানবা যে ঘটনা আমার পরিচিত, অতএব সাসপেন্স থাকবে না। অতএব টেক্সট পড়া সরাসরি শুরু করে দিতে হবে, বুঝি আর না বুঝি টেক্সট পড়া শুরু করতে হবে। আশা করি তুমি 60% কেন, তুমি 70% বুঝলেও এনাফ, 30% বোঝার দরকার নেই। এইরকম সাহস করে তুমি পড়তে পারো তাহলে তোমার জন্য কাজে দিবে।
আচ্ছা যাও, আমরা একটু অন্য কথা বলেছি। তো বলো, ব্রড কোশ্চেনে কারো সমস্যা আছে? না স্যার। স্যার স্যার বট কনসেপ্টে যে আসসালামু আদানের আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার আমি এই মাসে জয়েন করেছি স্যার, অডিপাস রেক্সের 4টা ক্লাস করেছি, কিন্তু স্যার আপনি কোন বই থেকে পড়াচ্ছেন এটা আমি বুঝতে পারছি না স্যার। টেক্সটের কোনো বই নাই। টেক্সট যে যারই কেন টেক্সট থাকলেই হবে। টেক্সট পড়াইছি আমি, এটা কোনো বই না। এডিপাস রেস্কের যে স্যার এটা টেক্সট সেটা পড়িয়েছি। হ্যাঁ স্যার এটা পড়িয়েছেন কোথা থেকে? বুঝলাম না, বলো, একজন বলো। স্যার এটা পড়িয়েছেন কোথা থেকে পড়িয়েছেন সেটাই বুঝতে পারছিলাম না। তুমি কি বই কিনেছো আদৌ? জি স্যার, আমি মেন বই যেগুলো এগুলো কিনেছি। তাহলে মেন বই তো আছে, আমি তো মেন বইটা থেকেই পড়িয়েছি, তোমার না বোঝার কি আছে? আমি তো স্যার ও main মনে বই- হয় স্যার ওইটা আমি কিনছে। মিলাতে পারছিলাম না স্যার। তাহলে তুমি মেন বই কেনোই নি, তোমার যেখানে টেক্সট নাই সেটা তুমি কেনোই নি, কারণ এখানে তো মেন বইয়ের পিডিএফই দেওয়া আছে, এখানে আছে কি না বলো? এটা তো মেন বইয়েরই পিডিএফ। মেন বইতে একটাই পাওয়া যায়। স্যার ও ওইটা কিনছে মানে যেখানে কোশ্চেন আছে। হ্যাঁ এই যে এখানে এই যে পুরো টেক্সট, এটা তো টেক্সটই পুরো, এই যে এটা টেক্সট, যেখানে ট্রিলজি 3টা। আর ও মনে হয় এই যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস যে বইটা আছে না, কার রামদিনাল বই বা কিনেছো? ডক্টর সেন, রামদিনা ওইটা সেনের হয়তো বইও? কিনছে। রামদিনা সেনের বইও, তার নাকি ছোট টেক্সট, কোনটা বলো তো? ওটা কি ছোট বই টেক্সট, না রামদিলাল বা সেন লেখা আছে উপরে? স্যার এটা ছোট বইয়ের টেক্সট। তাহলে ছোট বইয়ের তো ভিতরে তোমার পাওয়ারই কথা, পাবা না কেন? সফোক্লিসের পুরো বইটা টেক্সটটা ওর ভিতরেই তো এখানে দেওয়া আছে, না মেলার কি আছে? টেক্সট তো একই হয়, একটু ভালো করে খেয়াল করবা। এইটুকু শুধু আমি অ্যাড করেছি, এই যে এইটুকু অ্যাড করেছি, বাকি এই যে এখান থেকে শুরু করে পুরোটাই হচ্ছে আমাদের টেক্সটের। এই যে পেজ নাম্বার এখানে দেওয়াই তো আছে, পেজ, তোমার পেজও মিলে যাবে। ঠিক আছে, জি স্যার। একটু ভালো করে খেয়াল করবা কোথায় মিস হয়েছে তোমার। ডিসকাশন গ্রুপে থাকলে ওইখানে দিছি ছবি, ওখান থেকে মিলাই নিয়ে। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে এটা শেষ করলাম। আশা করি যে লায়ন অ্যান্ড দ্য জুয়েল এর মাধ্যমে আমাদের ড্রামা শেষ, কারো কোনো সমস্যা নেই। এখন বাকিটা ড্রামার উপরে একটা প্রস্তুতি নিয়ে ফেলো, যে যেন আমরা ড্রামার উপরে মিনিমাম A- পাই। ঠিক আছে? স্যার আপনি তো অনেক একটা কথা বলবো। বলো। হুম 3.20 এই রেজাল্টটা মানে কেমন? সবাই মানে আমাকে বলছে যে আরো ভালো করতে হবে এরকম, এটা একটু। ভালোর কোনো শেষ আছে? তুমি 3.50 বললেও বলবে যে ভালো করতে হবে, কারণ 3.70 তো অন্যজন পেয়েছে বা পাইতে পারে। কেউ বলবে 2.90 পাইলে বলবে তুমি 3 পয়েন্ট পাওনি। এবার যখন তুমি 3 পয়েন্ট পেয়েছো, বলো 3.20 বা এর উপরে থাকলে ভালো হতো না? তখন 3.30 পাইছে, তখন ভাববে 3.50 পাইলে ভালো হতো না? বলো। মূল কথা জি হলো স্যার। 3 পয়েন্ট থেকেই উপরে ভালো, এই 2.80 থেকেই ভালো। এখন এই 3 পয়েন্ট 2 পয়েন্ট এগুলো দিয়ে জীবনে কাজ হবে না, কাজ হবে তোমার এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে। এটা হলো বড় কথা। দেখা যাচ্ছে 3.30 পেয়েও একজন জীবনে কাজ করতে পারছে, অথচ 2.60 পেয়েও একজন বিশাল সায়েন্স হয়ে গেছে, ভালো কিছু করতেছে জীবনে। ঠিক আছে? অতএব ঠিক আছে। এডুকেশন। হ্যাঁ, এটা দিয়ে কিচ্ছু নাই। এই একাডেমিক লেভেল শেষ করো, তারপর বুঝতে পারো তুমি কোন সাগরে গিয়ে পড়ো। এতদিন তখন ভাববা যে এতদিন নিয়ে যা মারামারি করছিলাম আসলে ওগুলো কোনো বিষয়ই না। বিষয়টা হচ্ছে আসল জিনিস, তুমি প্র্যাকটিক্যাল একাডেমিক লাইফে যা করেছো, প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে তার প্রয়োগ করতে পারছো কিনা, সেটা হলো মূল জিনিস। ওই জন্য বললাম যে 3 পয়েন্ট পেয়েও কেউ কিছু করতে পারছে না, 2.80 পেয়ে দেখবে বিশাল গাড়ি বাড়ি করে বেড়াচ্ছে। হ্যাঁ, ভালো ভালো জায়গায় চাকরি করছে, মানে কি জীবনে নিজেকে সাহসীভাবে উপস্থাপন করতে হবে তো। ঠিক আছে? স্যার আপনার পয়েন্ট কত ছিল যদি একটু বলতেন স্যার? হ্যাঁ, মানে স্যার আপনার আমাদের অনার্স মাস্টার্স যে করছেন ওটাতে মানে পয়েন্ট কত ছিল? ও পয়েন্ট বললে তোমাদের থেকে সবচেয়ে নিম্নমানের পয়েন্ট আমাদের, বুঝতে পেরেছো? 2.50। স্যার আপনার 2.54, হ্যাঁ। তারপরে স্যার আরো বেশি ইন্সপায়ার হলাম যে কি স্যার না না না, খুশি মানে হয়ে লাভ নাই, দাঁড়া, খুশি হয়ে লাভ নাই। কারণ কি আমাদের সময় ওই পয়েন্টটাই ছিল কি, আমাদের পয়েন্ট ছিল না, আমাদের ছিল কি পার্সেন্টেজ। তখন 50% মার্ক পাওয়াই ছিল হচ্ছে কি বিশাল ব্যাপার।
জি স্যার, জি স্যার, 45% মার্কস জানতাম। পাইলে মানুষ খুশি, মানে 45% মার্ক হচ্ছে সেকেন্ড ক্লাস। অতএব 45% মার্কস পেয়েছে মানেই সে মনে করেছে আমি কিছু হয়ে গেছি, মানে বিশাল খুশি। আর 50% পাইলে তাহলে তো মোটামুটি শাহিনশা, যেটা এখন তুমি 3.30 পাচ্ছ, ঠিক আছে? তখন 50% মানে কি, এখন 3.30, তখন ভাবতো যে 46, 47, ঠিক আছে, এই নাম্বারটা পাইলেই আমরা মহা খুশি, ওরে বাবা 45 পেয়ে গেছি আমি। কারণ অধিকাংশ পাইতো 42, 44, হ্যাঁ 41, এরকম এরকম পাইতো। আর স্যার আপনার সালটা কত ছিল ইয়ার? 2004-05 সেশন। তোমরা হ্যাঁ হ্যাঁ, আমরা তখন ছোট স্যার ছোট। জন্ম আমাদের। তখন কি তোমাদের স্যার জন্ম তখন হয়েছিল? আমাদের জন্ম। হ্যাঁ জন্ম হয়েছিল, এই জন্য বলতেছি তোমাদের জন্ম হয়েছিল তো। আচ্ছা ওকে, তাহলে 2000 আর মানে, এই তো জন্ম হ্যাঁ প্রায় কত, আজ থেকে 21 বছর নাকি স্যার 20 বছর, 20 21 বছর। আগে। তাহলে সেই সময় পড়াশোনা শুরু করা, ঠিক আছে? তো সেই সেশনের এরকমটা পয়েন্ট ছিল আমাদের। তাহলে এখন ওটাকে গ্রেডের, তোমাদের এই যে গ্রেডে আনতে গেলে ওটা হয়ে যাচ্ছে আমাদের আমার হচ্ছে 2.54, না সরি 64, 2.64, যেটা আমি ওই যে মানে কনভার্ট করতে হয়েছে, কনভার্ট করে নিতে হয়েছে, কিন্তু সেটা এই যে আমরা এখন 2.64 পেয়েছি, তোমাদের সাথে মিলে আমাদের রেজাল্ট খুবই খারাপ। এই জন্য আমি বাইরে চান্স পাচ্ছি না। 7.50 আমার আইএলস থাকা সত্ত্বেও আমি ভালো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করবো, সেটা করতে পারতেছি না। বুঝতে পারছো? স্যার তবে আপনাদের সময় মনে হয় একটু পয়েন্ট আরেরা এমন যে একটু সময় কম আসতো। পড়াশোনা করছে ওই সময় তো ওই মার্কের মানুষজনদের মানুষ নাকি হারিকেন দিয়ে দেখতে যাইতো, এরকম শোনা যায়। আমি যখন ইংলিশে ভর্তি হলাম তখন বলতেছে যে পাস করতে পারবা তো, পাস করতে পারবা তো, মানে তুমি পাস করতে পারবা তো, এটাই হলো তখন কথা ছিল। আর সেকেন্ড ক্লাস পাওয়া, ওরে বাবা বিশাল ব্যাপার। আর যদি 50% স্যার, হয়েছে তাহলে বিশাল ব্যাপার। স্যার কোন কলেজ থেকে অনার্স করেছেন? বলো। স্যার কোন কলেজ থেকে অনার্স করেছেন? সরকারি আজিলক কলেজ থেকে, বগুড়া। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা মেহেরপুর, মেহেরপুর কুষ্টিয়া, চেনা আছে মুজিবনগর। আর ওখানে গেছি বগুড়াতে, কপালের দোষে বিশ্ববিদ্যালয়ে তখন চান্স পাইনি। এই জন্য একটা গল্প আছে, ওসব বলে লাভ নাই, তোমাদের কেউ বুঝবা না। তোমরা মনে করবা মিলন স্যার মনে হয় হ্যাঁ এসি রুমে থাকে, হ্যাঁ। স্যার আমরা জানি স্যার, আমি জানি আপনার ফার্স্ট গল্পটা। ইয়ারে তো একটু বলেছিলাম কিছু, যে তোমরা মনে করবা যে মিলন স্যার এখন আছে মনে হয় এসি রুমে থাকে, ঠিক আছে? তো মাংস পোলাও খেয়ে বড় হয়েছে, বুঝতে পেরেছো? হুম। প্রতিটা মানুষের জীবনের পিছনে একটা করে ঘটনা থাকে। আমার তো এইচএসসির পর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল, মানে বিদেশ কি ভার্সিটিতে চান্স নিব এরকম কোনো আগ্রহ ছিল না। গেছিলাম হচ্ছে গার্মেন্টসে চাকরি করতে, বুঝতে পারছো? সেখান থেকে ফিরে এসে তখন জাতীয় বিশ্ববিদ্যালয় সবার শেষে পরীক্ষা নিত, যেমন এখন নিচ্ছে, ওই ভর্তি পরীক্ষা দিয়ে আজ একটা চান্স পাইলাম, পড়াশোনা করলাম এইভাবে। সেখান থেকে সৃষ্টিকর্তা যেহেতু রাখে, ওই যে বললাম যে যার কপালে যা আছে তাই হয়ে গেছে আর কি। পরিশ্রমও কম করতে হয়নি, করতে হয়েছে ভালোই। সেই জন্য তোমাদের যে অজুহাত দেখাও না, ওই অজুহাতগুলো আমার কাছে খুব ছোট মনে হয়। পড়াশোনা করতে হয়নি স্যার, স্যার সংক্ষেপে যদি বিসিএস ক্যাডার হওয়ার গল্পটা বলতেন স্যার। ওটা নিয়ে আর সময় নষ্ট এখন করাবো না, অন্য সময় হবে, ঠিক আছে? তো হ্যাঁ, শুধু মনে করবা যে সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করবা, এটা হলো বড় কথা। সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করবা, নিজের ক্ষেত্রে অন্তত নিজেকে কখনো ঠকাবা না। নিজের কাছে তুমি দেখাবা যে আমাকে যদি কেউ চাকরি না দেয় তাহলে কেউ চাকরি পাবে না, এরকম করে নিজের কাছে পড়াশোনা করবা, তাহলে হবে। যদিও পারফেক্ট হওয়া সবার পক্ষে সম্ভব না, কিন্তু নিজের সাথে প্রতিযোগিতা করে নিজের মতো করে আগাবা, হ্যাঁ এইরকম। ওকে, যাই হোক, আমরা তাহলে অনেকটা সময় ব্যয় করে ফেললাম। তাহলে মনে করলাম যে লায়ন অ্যান্ড দ্য জুয়েল শেষ, মানে আমাদের ড্রামা শেষ। এখন আমাদের বায়রনের পড়াশোনাটা আমরা শুরু করব, তাই না? ওকে, বায়রনের বই আছে, লর্ড বায়রনের? জি স্যার, জি স্যার। আচ্ছা, লর্ড বায়রনের ডন জুয়ান বইটা পড়তে একদিকে ইন্টারেস্টিং আর একদিকে খারাপ লাগবে, তো সব কিছু মিলেই আমরা একটু পড়ার চেষ্টা করব। আর এই পুরো টেক্সটটা যেহেতু বড়, এটা একটা কিন্তু এপিক, ঠিক আছে? তো জি স্যার, অনেক বড় স্যার, স্ট্যান্ডে আছে 222টা। এটা যেহেতু অনেক বড়, তো আমরা এখানে সব কিছু পড়বো না, গল্পের সাথে লিঙ্ক লাগিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ কথা সেগুলোই আমরা মেনলি পড়বো। অনেক রেফারেন্স আছে, অনেক কিছু আছে, সেগুলোকে আমরা এড়িয়ে যাব, তা না হলে এটা পড়তে আমাদের অনেক দিন টাইম লাগবে, অত সময় আমরা দিব না। স্যার ওগুলা কি বাসায় পড়ে নেব? যদি পারো তো পড়ে নিবা, যদি পারো পড়ে নিতে পারো, কোনো সমস্যা না। আচ্ছা, স্যার আজকে হয়তো এটা নাই ধরতেন, আপনার কথাগুলো শুনতেই ভালো লাগতেছিল। না সমস্যা, কত মিনিট সময় আছে? আচ্ছা, সময় তো শেষের দিকে। জি স্যার, এই জন্যই তো। সময়ও তো শেষের দিকে, এটা তো এটা
তো এখন বলো তাহলে অন্য প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করি আজকে, যেহেতু সময়ও তো নেই, এটা শুরু করো, বেশি দূর আগানো যাবে না। স্যার স্যার আপনার বিসিএস নিয়েই বলেন। আচ্ছা, তাহলে ওটা নিয়ে একটু, বিসিএস নিয়ে গল্প বলার আসলে তেমন কিছু আছে কিনা জানি না, তারপরে দেখি একটু বলি যেটা তোমাদের যদি কাজে লাগে একটু, ঠিক আছে? হুম। তো প্রথমে একটু বলি যে বিসিএস এর এখানে আসলাম কি করে। আমি আসলে বিসিএস পরীক্ষা দিব এমন কোনো ইচ্ছা বা মানে সরকারি চাকরির কথা শুনলে আমার আসলে ভয় লাগতো, ঠিক আছে? তো কারণ ভাবতাম ওখানে অনেক পড়াশোনা, অনেক কঠিন কিছু, সরকারি চাকরি করবো রে বাবা বাবা, একটা প্রাইমারি স্কুলের টিচারেও ব্যাপক পড়াশোনা করতে হয়, আমারও মাথা ঘুরে যেত আর কি। তো আমি কখনোই এটা ভাবিনি যে আমি সরকারি চাকরি করব। আমি খুব একটা গরিব পরিবার থেকে আসছি, বলে গরিব বলবো না, একদম যে নিডি বা কিছু ছিল না তা না, মোটামুটি আমরা একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, যেটা বলতে পারি মিডল ক্লাস থেকে লোয়ার। আমাদের জমি জায়গা ছিল, ব্যাপারটা এরকম, কিন্তু আমার বাবা একটু অন্য ধরনের, সংসারের প্রতি তার কোনো একটা মনোযোগ নেই, ঠিক আছে? তিনি তার জমি জায়গা দাদু যা দিয়েছিলেন ওনার নামে সব মোটামুটি তিনি বিক্রি টিক্রি করে খাইয়ে দায়ে শেষ করে ফেলছেন। আমাদের নামে বাবার কাছ থেকে আমরা কোনো জমি পাইনি, শুধু এটুকু খেয়াল রেখো যে আমি আমার বাবার কাছ থেকে, মানে আমরা দুই ভাই এক বোন, আমরা আমাদের বাবার কাছ থেকে কোনো ধরনের হেল্প আমরা আমাদের পড়াশোনার জন্য পাইনি। আমি একটা হোস্টেলে থেকে বড় হয়েছি, বোর্ডিং হোস্টেল। আমি মাঝে মাঝে ফেসবুকে ছবি টবি দিই, তোমরা হয়তো দেখতে পাবা, ঠিক আছে? তো ছোটোবেলার ছবি যেখানে আমি বড় হয়েছি আর কি। বোর্ডিং হোস্টেল বুঝো কেমন? এতিমখানা বুঝো? এতিমখানা, হ্যাঁ? জি স্যার। ওরকম একটা বিষয়, বাপ মা ছেড়ে দিয়েছে, বাপ মা অন্য রাতে ছেড়ে দিয়েছে, তাদের কোনো স্বপ্ন নাই আমাদের, ঠিক আছে? তো ওইরকমভাবেই একসাথে বড় হয়েছি, এসএসসি পর্যন্ত পড়েছি, তারপরে এইচএসসি বাড়িতে পড়াশোনা করেছি, কিন্তু সেখানেও আমার মা মারা যায় 1999 সালে, ঠিক আছে? 1999 সালে, তখন আমি ক্লাস 8-এ পড়তাম। তো তারপর থেকে আমার দাদু দাদির কাছে মানুষ হওয়া, বাপ মায়ের কোনো হেল্প নাই। আমার এক ফুফু ছিলেন, উনি আমাকে খুব ভালোবাসতেন, ফুফু, ঠিক আছে? তিনি এখন বগুড়ায় থাকেন। তো এইচএসসি আমি বাড়ি থেকে পড়াশোনা করেছি, টিউশনি করাতাম গ্রামেই, টিউশনি করাতাম, আর মেহেরপুর সরকারি কলেজে পড়াশোনা, যেখানে আমি এখন চাকরি করতেছি, ওখানে আমি এইচএসসি পড়েছি। তো এইচএসসি পড়তে পড়তে আমার মানে কি হলো, আমার পরিবারের সাথে একটু মিলতো না, এইচএসসি পরীক্ষার দিনও আমার সাথে ঝগড়া হয়েছে, আমি পরীক্ষা দিব না, একদম বাড়ি থেকে বের হয়ে যাবে, এরকম ধান্দা। তো তারপর থেকে হলো কি, এইচএসসি পরীক্ষা দিয়েই, মানে কোনো রকম এইচএসসি পরীক্ষা আমি জ্বরে মানে কি বলবো, অসুস্থ হয়ে আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দিয়েই শেষ করে আমি চলে গেছি ঢাকাতে, যে আমি বাড়িতে থাকবো না, আমার দ্বারা পড়াশোনা হবে না, আমি একদম গার্মেন্টসে চাকরি করা শুরু করলাম। ওখানে থাকতে থাকতে রেজাল্ট দিল, রেজাল্টও শুনি নাই কী হবে না হবে, যে পড়াশোনাই করবো না তো রেজাল্ট দিয়ে কী করবো। পরবর্তীতে ওখানে গার্মেন্টসে চাকরি করতাম, তো সেই হিসাবে ওখানে একটা লোক ছিলেন, হ্যাঁ, মানে ওখানকার যে ম্যানেজার, মানে আমার একটু ফিজিক্যাল সমস্যা আছে, তোমরা হয়তো যদি ফেসবুক বা আমার ছবিগুলো দেখো একটু খেয়াল করবা, যে আমার পায়ে একটু সমস্যা আছে, বাম পাটা আবিট শর্ট, ঠিক আছে? তো এই কারণে উনি আমাকে দেখে আমাকে একটু বললেন যে মিলন তুমি চলে যাও, বাড়ি চলে যাও, তোমার এই কাজ তোমার জন্য না, ঠিক আছে? বাড়িতে তুমি পড়াশোনা করো, তোমার জন্য ভালো হবে আর কি। তো আমি আসতে চাইনি প্রথমে, আমি বলছি আমার বাড়িতে পড়াশোনার পরিবেশ নাই, আমি পড়াশোনা করতে পারবো না, কারণ আমি তো বোর্ডিং হোস্টেলে মানুষ হয়েছি, ঠিক আছে? তো আমি আর এখানে মেলাতে পারতাম না, আমার বাড়িতে পড়াশোনা হতো না। তো তারপরেও যা হোক, ওখানে আমি 3.80 পাই এইচএসসিতে, ঠিক আছে? এইচএসসিতে কিন্তু আমার 3.80। তো তারপরে যা হোক, উনি আমাকে খুব অনুরোধ করলেন যে তোমার পরিবার যেমনই হোক, তোমার পরিবারের দরকারই নেই, তুমি জাস্ট পড়াশোনা করবো, ওখানে থেকে পড়াশোনা করো, তাই করো। তো যাই হোক, ওনার অনুরোধে আমি আবার চলে আসলাম বাসায়। এসে যখন ফিরে আসলাম, আমি গাংনীতে আমার ওখানে যেখানে আমি এইচএসসি পড়তাম, অ্যাকাউন্টিং পড়তাম, আমি কিন্তু কমার্সের স্টুডেন্ট। তো অ্যাকাউন্টিং পড়তাম, ও স্যারের কাছে গেলাম যে স্যার আমার তো এই অবস্থা, এখন আমি চলেও আসলাম ওখান থেকে, আমি এখন পড়াশোনা করতে চাই, কী করবো বলেন? তো উনি আমাকে বলতেছে মিলন, তুমি যদি আমাকে আর এক সপ্তাহ আগে বলতা, তাও তুমি অন্তত ভার্সিটিতে যদি তুমি ফর্ম তুলতা, তাহলে তোমার কোথাও না কোথাও হয়ে যেত, তুমি শুধু অ্যাটেন্ড করলেই তোমার জন্য একটা, ওই যে কোটা বলে না, কোটা, এই সিস্টেমে, হ্যাঁ, আমাকে বলছিল যে আমি তো স্যার কোটা মোটা তো আমি ওগুলো কোনো ভাবিও না, ওগুলো আমি নিতেও চাই না। বলছে তাহলে তো এখন সুযোগ নাই, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাড়ার সুযোগ নাই, যেহেতু ফর্ম তখনও উঠতেছিল আর কি। তখন আমি আমার ফুফুকে কল দিই বগুড়াতে, যে এরকম আমার অবস্থা, আমাকে তো পড়াশোনা করতে হবে, তো এখন সব বিশ্ববিদ্যালয় তো শেষ, আমার তো প্রস্তুতিও নাই। তা বলো তুমি তাহলে এক কাজ করো, আমি তাহলে আজিলকে একটা ফর্ম তুলে রাখতেছি, যারা ভর্তি হবে তাদের দ্বারা, তুমি এসে পরীক্ষা দিয়ে যাও শুধু। তো যাই হোক, পরীক্ষা একাডেমিক লাইফে যে পড়াশোনা করেছিলাম ততটুকুই আমার প্রস্তুতি ছিল। তো সেই হিসাবে আজিলক কলেজে পরীক্ষা দিয়ে কমার্স থেকে সিরিয়ালে 6 হলাম। 6 হওয়ার কারণে ইংলিশটা পেয়ে গেলাম। মানে ইংলিশ পাইতাম কিনা আমি জানি না, যে আমি কী সাবজেক্ট নিব। তখন আমি আমার দাদি সম্পর্কে আছে, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়বো বলো। তো উনি জানতেন আমার ফ্যামিলিয়াল ব্যাপারটা, যে আমি কীভাবে আছি। তো উনি বললেন তুমি এক কাজ করো, তুমি ইংরেজি নাও, ইংরেজি নিলে তুমি তো টিউশনি মিশনি করে নিজের পড়াশোনা চালাতে পারবা। তো
তো পরবর্তীতে ওনার কথা শুনলাম যে কমার্সে যেহেতু তাহলে ওখানে অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, অনেকেই বললো যে এগুলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট নিতে। তো আমি ওই দাদির কথা শুনলাম যে আমি ইংলিশ নিলাম। ইংলিশ নেওয়ার পরে তো মোটামুটি মাথা খারাপ অবস্থা, সবাই বলে এই পাস হয় না, এই হয় না, ফেল হয়। হ্যাঁ, এক এক আঙ্কেল তো বলেই বসলো যে তুমি তো লাইফটাই হ্যাং করে ফেললা, তুমি অন্য সাবজেক্ট নিতা, আর না ডিগ্রি পড়াশোনা করতা, তোমার অনার্স নিতে বললো কে? তো যাই হোক, তাদের কথাই আমার খুব কাজে লেগেছে। আমি পরবর্তীতে স্যারদের সাথে যোগাযোগ করলাম যে স্যার ইংলিশ নাকি খুব কঠিন, আমাকে কী করতে হবে শুধু তাই তাই বলেন। বললো যে তুমি শুধু নাক মুখ বন্ধ করে পড়াশোনা করবা, টেক্সট ভালো করে পড়বা, ডিকশনারি বেশি করে দেখবা, আর যত পারবা গ্রামার বই পড়বা, এইটা এইটা করবা, আর কোনো কিছু তাকানোর দরকার নেই। এবং তোমার যেন 45%-এর নিচে মার্ক না আসে, এইটুকুর জন্য পড়াশোনা করো, বাকি যাহাই হবে। তো যাই হোক, রাত দিন পড়াশোনা করেছি। তো প্রথমে যাক ফার্স্ট ইয়ার রেজাল্ট ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো সেকেন্ড ইয়ারে একটু খারাপ, সেকেন্ড ইয়ারে মনে একটু খারাপ হয়, আমি একটু অসুস্থ হয়ে যাই এবং অন্যান্য কারণে সেকেন্ড ইয়ার তো গড়ে মোটামুটি আমার 51 পয়েন্ট সামথিং, মানে 51 পয়েন্ট মার্ক থাকে ফার্স্ট ইয়ারে, ঠিক আছে? মানে আমার কি অনার্সে। তো অনার্স পড়তে পড়তে আরেকটা ইচ্ছা হলো যে আমি বিদেশ পড়তে যাবো। আমার সরকারি চাকরি করবো বা চাকরি এরকম কোনো ধান্দা ছিল না। আমি মনে করেছিলাম যে আমি বিদেশে গিয়ে পড়বো, বুঝতে পারছো? দেখো কোথায় থেকে কি ধান্দা হয়। অনার্স পড়তে পড়তে এত গল্প পড়েছিলাম আমি। হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারে অনেকগুলো ইংলিশ নভেল পড়েছিলাম, অনেক নভেল পড়েছিলাম আমি ফার্স্ট ইয়ারেই। নীলক্ষেত যেতাম, যখন তখন নীলক্ষেত চলে যেতাম। হ্যাঁ, বগুড়া থেকে তো ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভালো, একটা বইয়ের সংবাদ পাইলেই চলে যেতাম। আর নাই ফ্রেন্ডস আছে বগুড়ার, ওকে বলতাম যে বইটা এনে দাও। টাকা পয়সা আমি স্যার আপনার খরচ কি আপনি বেয়ার করতেন হ্যাঁ, তখন? আমি বিয়ার করেছি। আর আমি যে বোর্ডিং হোস্টেলে থাকতাম, ওরা মান্থলি 1000 করে টাকা দিত, মান্থলি 1000 টাকা আমাকে অনার্স পর্যন্ত দিয়েছিল তারা, ঠিক আছে? হ্যাঁ, এবং আমি আমার খরচ সহ আমার ছোট ভাইয়ের খরচ আমি চালিয়েছি। ছোট ভাইকে আমি বগুড়ায় নিয়ে যাই, ওখানে ক্যাডেট, ওই যে প্রি ক্যাডেট স্কুল আছে, ওখানে ভর্তি করায়। পরে আমার ছোট ভাইকে আমি রংপুর পলিটেকনিকে ভর্তি করাই। আমরা একটা মেসে থাকতাম, বুঝতে পারছো? মানে মেসে জানো আমরা কোথায় ছিলাম? আমরা তো খ্রিস্টান ছিলাম, এই জন্য খ্রিস্টানদের কোনো মেস ছিল না, তো এরকমভাবে মেসও পাইতাম না। পরে স্যার আপনার কি জন্মস্থান বগুড়ায়? না, জন্মস্থান আমার মেহেরপুরে। তো ওই যে বললাম যে ভাগ্যের জোরে বগুড়ায় যাওয়া, ওই যে ফুপুর মাধ্যমে ফর্ম টর্ম তুলে আমি ও আজিলকে পড়াশোনা করলাম এখানেই, চলে যায়। পরে এক মেসে ছিলাম, সেখানে হচ্ছে মোটরের একটা ঘর ছিল ওদের, বুঝতে পারছো? মোটর রাখতো আর একটু ঘর ছিল ছোটোখাটো, মোটরের উপরে আমরা খাট চাপিয়েছিলাম মোটামুটি অনেক মাস। তারপরে যা হোক, আমরা আমাদের আচরণ দেখে পরে আমাদেরকে আবার অন্য ঘরে তুলে, তাও একটা মাটির ঘর ছিল যেখানে ইঁদুর বাদুর থাকতো। আরে বাবা, সে আমরা নিজেরাই লেপে ঠেপে থাকতাম, বুঝতে পারছো? এখন লোক শুনলে গল্প টল্প লাগবে মনে হবে। আমার ছোটো ভাই আছে, সে যাও এখন পিডাব্লিউডিতে সরকারি হিসাবে আছে, উপসহকারী প্রকৌশলী হিসাবে, ঠিক আছে? যাও, আমরা কষ্ট করেছি, এটা বলতে হবে। ওই জন্য কষ্ট আমার কাছে কেউ বললে পারে আমার খুব অস্বস্তি লাগে, যে তোমরা মনে করো না যে আরাম করে পড়াশোনা করেছি। আমি টিউশনি করতাম, আমি রাত 11টা পর্যন্ত, সকাল 6টা থেকে শুরু হতো, শুধু কলেজ টাইম বাদ দিয়ে। তখন টিউশনির দাম ছিল কত জানো আমাদের সময়? মাসে 300 টাকা, 500 টাকা এরকম করে দিত, 800 টাকা। এখন তো টিউশনি করলে 250, মানে 2500, 3000, 5000 পর্যন্ত পাওয়া যায় কিনা বলো? তো এরকম করে পুরো মাস চালাতে অনেকগুলো টিউশন, দুই ভাইয়ের পর। স্যার গ্রাম অঞ্চলে এখন ওই জিনিসটাই আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রাম অঞ্চলে তো 50 টাকা দিয়ে আমি করেছি, এক মাসে 50 টাকা। যে ছেলে আমার 5-এ পড়ে 50 টাকা, 3-তে পড়ে 30 টাকা, এরকম আছে। শহরে আমার প্রথম টিউশনি ছিল 300 টাকা মাসে, 2 বোনকে পড়াতাম ছোট, 300 টাকা, বুঝতে পারছো? তারপর থেকে যাও আরও কিছু বেড়ে যায়, তো অনেকগুলো টিউশনি করাতে হতো নিজে চলতে গিয়ে। তো যাও, এইভাবে করে মোটামুটি অনার্স শেষ করার পর ধান্দা ছিল বিদেশ যাব। কিন্তু ওই সময় অনলাইনে কিছু ক্লিক বিজনেস আসছিল, বুঝতে পারছো? 2011-12 সালের দিকে ডুল্যান্সার, ঠিক আছে তো, সাইট টক, এরকম কিছু বিজনেস আসাতে আমি শেষবারের মতো আমার দাদুর কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম বিদেশ যাবো বলে, যে তুমি আমাকে শেষবারের মতো কিছু টাকা দাও, আমি বিদেশ যাব, ওখানে আমি পড়াশোনা করব মাস্টার্স, আমি ডিরেক্টর হতে চাই ফিল্মের, বুঝতে পারছো? তো দাদু আমাকে বললো যে তোমার নামে যে জমিটুকু আমি দিতে চেয়েছিলাম, ঠিক আছে তো, আমার নামে দাদু জমি দিয়েছিলেন 1996 সালে, আমার জন্মের সময় একটা জমি লিখে দিয়েছিলেন 3000 টাকা দিয়ে কিনে তখন। তা আমি দাদুকে বললাম তুমি আমার নামে জমিটা বিক্রি করে দাও, দিয়ে আমাকে দিয়ে দাও আমার টাকাটা, আমি আমার মতো বিদেশ পড়াশোনা করবো। তা উনি ওটা দেননি, ওটা একটা ভালো জমি, তো অন্য একটা জমি বিক্রি করে তিনি আমাকে কিছু টাকা দেন বিদেশ যাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয়, অনার্সের রেজাল্ট ততক্ষণে বার না হওয়ার কারণে আমি আইএলস ঢাকাতে গিয়ে করেছিলাম, 6 মাস ছিলাম ঢাকাতে। আইএলস করার পর আবার বগুড়াতে ফিরে আসি, যে অনার্সের রেজাল্টটা দিক, তারপরে আমি আবার অ্যাপ্লাই করব। কিন্তু দুঃখের বিষয়, ওই সময় অনলাইনে কিছু ক্লিক বিজনেস আসলো, যে মেসে থাকতাম সেই মেসের বন্ধুরা কিছু করতেছিল, ওদের সাথে যুক্ত হয়ে আমি আমার টাকা পয়সাগুলো সব নষ্ট করে ফেলি, ঠিক আছে তো? ল্যাপটপ কিনেছিলাম, কিনে মোটামুটি শেষ, মানে ওইখানে আমি একটা খুব ভুল করেছিলাম।
ওই ভুলটা যা হোক সৃষ্টিকর্তা হয়তো কোনোভাবে আমাকে দিয়ে করিয়ে এই জায়গায় নিয়ে আসছে। তো পরে এই ভুলটা করার পর আমার তো আর কোনো পথ নেই, বিদেশ যাওয়ার পথ বন্ধ। তখন আমি আমার এক ম্যাডামের কাছে যাই, যিনি এখন শাহ সুলতান কলেজে আছেন, জেবানুসা ম্যাডাম। হ্যাঁ, ওনার কাছে যাই যে ম্যাডাম আমাদের কলেজে হ্যাঁ আমার লাইফ শেষ, এখন আপনি আমাকে বুদ্ধি দেন কী করবো। তো উনি আমাকে তো খুব বকাঝকা করলেন যে তোমার মতো ছেলে এইরকম ফাজলামি কেউ করে? হ্যাঁ, দিয়ে বললো তুমি এখন কাজ করো, তুমি বিসিএস এর জন্য প্রস্তুতি নাও, আর ওই যে নিবন্ধন আছে নিবন্ধনগুলো দাও, তোমার নিশ্চয় হয়ে যাবে আশা করি, তুমি একটু ওদিকে লাগাও। তখন আমি ওই যে বিসিএস দেওয়ার জন্য কনফিডেন্স কোচিং আছে বগুড়াতে, ওখানে ভর্তি হই। তাও আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু অনলাইনে ওই সময় অনলাইন বিজনেস কিন্তু বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক টাকা আমার লস হয়। আমার কাছে কোনো টাকা ছিল না, এমনকি আমার সাথে যারা যুক্ত হয়েছিল তারা আমাকে তুলে নিয়ে যায়, বুঝতে পারছো, তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার ল্যাপটপ সব কেড়ে নেয়, আমি পুরো জিরো। আর এই সময় আমার বিয়েও করে ফেলি, মানে কি বলবো, ওই মুহূর্তে আমি যে কি ধরনের বিপদে পড়েছিলাম, শুধু সুইসাইডটা করি নাই আর কি, এরকম একটা অবস্থা। হ্যাঁ বলো। হ্যাঁ, বিজনেসটা কিসের ছিল? তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলো। বিজনেসটা কিসের ছিল? কিসের ছিল স্যার সেটা বলছে। আবার তুমি বলো তো। হ্যাঁ স্যার বিজনেসের কথা বলতেছে, মানে কি বিজনেস ছিল? ডেস্টিনি ছিল, ডেস্টিনি একটা অ্যাকাউন্ট খুলতে হয়, 15,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে বিভিন্ন অ্যাড আসবে, অ্যাডে ক্লিক করলে পারেই টাকা হবে। তা আমি এগুলো অতটা বুঝতাম না, আমার কাছে টাকা ছিল, আমার বন্ধুরাও আসলো, আমিও ওদের উপর বিশ্বাস করে ফেললাম, বুঝতে পারছো। এবং বর্তমানে যেটা এখন ক্যাসিনো হিসেবে হ্যাঁ অনলাইন যেটা ওই অনেক যে আছে কিন্তু। বিভিন্ন হাত করে লোক জড়ো করতে হয়। আমি বলছি ওগুলো ভাই আমি পারবো না, আমার ওগুলো দরকার নেই, আমি যদি অনলাইনে কোনো কাজ থাকে সেটাই করবো, কারণ বিদেশে গিয়ে তো অনলাইনে কাজ করা যায়। সেইভাবে আমি করেছিলাম যে বাইরে যাব, হোটেলে কাজ করার থেকে আমি তাহলে কম্পিউটারে কাজ করব, সেই হিসাবে আমি বিশ্বাস করে করেছিলাম। পরে মাত্র 3 মাসের মধ্যে সব শেষ হয়ে যায়, 2012 জানুয়ারি ফেব্রুয়ারিতে সব শেষ, ঠিক আছে। তো নভেম্বরে আমি আইএলটিএস করে আমি বগুড়াতে যাই, দিয়ে 2012তে ফেব্রুয়ারি মার্চের দিকে আমি ওই ম্যাডামের কাছে গিয়ে বললাম, ম্যাডাম আমার এই অবস্থা, আপনি আমাকে বলেন কি করবো। তা বলছি তুমি বিসিএস এর জন্য প্রস্তুতি নাও। তো তখন 34তম বিসিএস এর মানে সার্কুলার হবে, 33 অলরেডি হয়ে গেছে, 34-এর সার্কুলার হবে। তখন আমি আমার ফুপুর কাছ থেকে 10,000 টাকা ঋণ করলাম, করে কনফিডেন্স কোচিংয়ে ভর্তি হই। তার সাথে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আরও 5,000 টাকা ঋণ করলাম, যে আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দয়া করে আমাকে একটু ইয়া করো। পরবর্তীতে আমি করলাম কি, ওই যে ঠ্যাঙ্গামারা মহিলা স্বামী আছে না, টিএমএসএস বগুড়া জেলা সেরা জানো, ওখানে আমার তোমাদের ম্যাডামকে আমার ফুপুর সাথে ওখানে ইয়া করালাম, ভর্তি করালাম ক্রেডিটে, দিয়ে ওখান থেকে 10,000 টাকা ঋণ তুললাম বই কিনবো বলে, বুঝতে পেরেছো। আমরা কি খাইতাম জানো, শুধু আলু আর আলুর ডাল খেতাম, বগুড়ার আলুর ডাল। আর মাঝে মাঝে মাংস খাওয়ার ইচ্ছা হলে ওই বনানী বা ওই সাইডে মুরগির ইয়া পাওয়া যেত, গিলা টিলা পাওয়া যেত, বুঝতে পারছো, চামড়া গিলা পাওয়া যেত, সেইগুলো এনে খাওয়াইতাম, বুঝতে। এত মানে কি বলবো, নিজের উপর রাগ করে জিদ করে, বিয়ে হয়ে গেছে তাতে আবার, হ্যাঁ, সেই অবস্থায় দাদুর সাথে এইরকম টাকা পয়সা নষ্ট করে গালাগালি করবে, এটা স্বাভাবিক। পুরো পরিবারের সাথে আমার শুধু গন্ডগোল হতো। মানে জিদ করেছিলাম যে আমি যদি চাকরি একটা না পাই সরকারি, তাহলে আমি গ্রামে যাব না। তো আমি গ্রামে গিয়েছিলাম যখন পুলিশ ভেরিফিকেশন হয়েছিল তখন, তার আগে আমি গ্রামে যাইনি, ঠিক আছে। তো মানে এখন মনে পড়লে খুব খারাপ লাগে এগুলো, যে আমি ভুল করেছি, প্রচুর ভুল করেছিলাম। এবং এখানে আমার কয়েকজন বন্ধু আমাকে খুব ক্ষতি করেছে, হ্যাঁ। এই জন্য বন্ধুত্বের ব্যাপারে আমি খুবই এখন মানে কি বলবো, রিসেন্ট একজন বন্ধুকে আমি যে পরিমাণ বিশ্বাস, আমার পরিবার থেকে বিশ্বাস করতাম, সেও আমার যা ক্ষতি করেছে বিশাল। তো যাই হোক, ওগুলো কথা আর বলতে চাচ্ছি না। তো তারপরে আমার ওই যে কনফিডেন্স কোচিংয়ে গেলাম, ভর্তি হলাম, এবং এক স্যারকে বললাম, স্যার আমার এই হচ্ছে দশা, আমার চাকরি পেতে হবে, এখন আপনি যা বলবেন আমি তাই করবো। যদি আপনি বলেন আমাকে নাক চাচর দিতে, আমি নাক চাচর করবো, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন সারা রাত পড়াশোনা করতে হবে, তাও আমি করতে রাজি, যে শুধু মরে যাওয়াটাই তো আমি ভয় করি, আজ কিচ্ছুকে ভয় করি না। তা বললো তুমি এক কাজ করো, কোচিংগুলো নিয়মিত করো, আর হচ্ছে যতটুকু পারো একটা গাইড সেট শেষ করো। তাই MP3 উনি বললেন, MP3 কিনে আমি পুরো শেষ করলাম। এদিকে কোচিং চলতেছে, ওদিকে আমার MP3 চলতেছে। এইভাবে মোটামুটি আমি 2টা সিরিজের বই 34 আগে শেষ করেছিলাম, একটা হচ্ছে প্রফেসরস আর একটা হচ্ছে MP3। এগুলো একদম রিডিং করে শেষ করছি, বুঝি আর না বুঝি, জাস্ট রিডিং চলছে, যাতে আমার ইনি বললেন যে একবার যদি তুমি একটা কোর্স শেষ করতে পারো, বোঝো আর না বোঝো, তোমার ভিতরে অনেক আইডিয়া হয়ে যাবে যে তোমাকে কী কী পড়তে হবে। তো শেষে 34তম BCS এর প্রিলিমিনারিতে পরীক্ষা দিই, ঠিক আছে। তখন 100-এর ভিতর পরীক্ষা হতো। তা উনি বলেছিলেন যে 70 থেকে 75-এর বেশি মারবা না, যতই তুমি পারো। কিন্তু সেইবার কোশ্চেন ইজি হয়েছিল, কিন্তু আমি 76টা মারছিলাম টোটাল। মারার কারণে আমার প্রিলিতে প্রথমে আমি টিকি নাই।
এবং প্রিলিতে নাকি তখন ইয়া করা হয়েছিল, কোটা অ্যাপ্লাই করা হয়েছিল, এই জন্য আমাদের আসেনি, কারণ আমি কোটা দিয়ে অ্যাপ্লাই করি নাই তখন 34-এ, তো আমার আসেনি। তো মন খারাপ হলো, কিন্তু আমি রিটেনের পড়াশোনা আবার ভর্তি হয়ে গেলাম। তখন আমি আবার ইয়েতে সাইপ্রাসে রিটেনে ভর্তি হয়ে গেছিলাম, যে প্রিলি পাস করি আর না করি আমি রিটেন একবার শেষ করব। তো এইভাবে আমি রিটেনে ভর্তি হলাম, কিন্তু তখন আবার আন্দোলন করা হয়েছিল, বুঝতে পারছো? প্রথমে 12,000 টিকেছিল প্রিলিতে, পরে আন্দোলনের কারণে 46,000 টাকায় প্রিলিতে। তো যাই হোক, তখন আমার নামটা আসে আবার 34-এ, কিন্তু যেটাতে আমি চাকরি করতেছি। তো 34-এ আসলে পরে আমি মোটামুটি আরও ধুমসে পড়াশোনা শুরু করলাম। রিটেনে 2টা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, রিটেনে পড়াশোনা করে যাই হোক রিটেনে হলো, তারপরে ভাইভাতেও হয়ে গেল, মোটামুটি হয়ে গেল। এই তো মোটামুটি বললাম কি যে পড়াশোনা করতে হবে। এবং তুমি যদি আমার চেহারা দেখো, আমাদের বিয়ের আগের চেহারা, আমরা দুইজন বিয়ের সময় যে চেহারা ছিল আমাদের, আর যখন আমাদের যখন আমি ভাইভা পরীক্ষা দিলাম তার আগের চেহারা যদি দেখো, তাহলে বুঝতে পারবা যে কি ধরনের পরিবর্তন হয়েছে চেহারার। একদম পুরো কাটিকুটি হয়ে গেছিলাম আমরা। এমনকি তোমাদের ম্যাডাম তো মাঝে অজ্ঞান হয়ে পড়ে যেত না খাওয়ার দোষে, বুঝতে পারছো? হঠাৎ করে শুনতাম স্যার আপনার ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? আমাদের বিয়েটা অদ্ভুত ম্যারেজ ছিল, সেটা অ্যারেঞ্জও না, সেটা আবার লাভও না, অদ্ভুত ম্যারেজ। স্যার বলছিলেন মানে আমার জীবনের কাহিনীগুলো একটু অন্য ধরনের, বুঝতে পারছো? এখনো যে সকল কাহিনী ঘটে বা যেগুলো ঘটে গেছে এর ভিতরে, কিন্তু স্যার আপনার মনের জোর তো অনেক বেশি। অনার্স শেষের পর কোন সালে আর হচ্ছে বিসিএস থেকে জয়েন করেন কোন সালে? হ্যাঁ দেখো, অনার্স পাস করি আমি 2011-তে, আমাদের অনেক দিন লাগছিল, মানে কি 2004-5 সেশনের শেষ হয়ে যাওয়ার কথা 8-এ, সে জায়গায় আমাদের সময় লাগছে 11, বুঝতে পারছো? তার মানে কত বছর? 6 বছর লাগছে, 6 বছর 7 বছর লাগছে। তাহলে 2012-তে বিসিএস প্রিপারেশন শুরু, 2016-তে চাকরি, এই 4 বছর পারিবারিক গালিগালাজের উপর দিয়ে গেছে শুধু, বুঝতে পারছো? যতক্ষণ পুলিশ ভেরিফিকেশনের সময় বাড়িতে গেছি সেখানেও গালাগালা, যে হবে চাকরি, ঘুষ দেওয়ার টাকা আছে তো, এরকম কথাবার্তা। পরে যেদিন জয়েন করলাম সেদিন বিশ্বাস করলো যে হ্যাঁ একটা চাকরি হয়েছে, বুঝতে পেরেছো? স্যার ম্যাডাম, স্যার আপনার ওয়াইফ আর আপনি সেম ইয়ার নাকি, মানে কি করেন এখন ম্যাডাম? আমি যখন অনার্স শেষ করে বাইরে যাব বলে পড়াশোনা করতেছি, ঠিক আছে, তো আইএলটিএস করে আমি যখন বগুড়ায় চলে গেছি মাস্টার্সে ভর্তি হব বা পড়বো, এই সময় বিয়ে, তখন সে হচ্ছে নিউ 10-এর স্টুডেন্ট, মানে এসএসসি পরীক্ষা দিবে। সে দেখে ছোট ছোট বাচ্চা মনে হচ্ছে না? দেখো তো আমার ফেসবুকে একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ জি স্যার, কতদিন একটা ছবি দিয়েছিলেন। হ্যাঁ দেখবো, একটা ছবি দেওয়া আছে, ওখানে দেখলে বুঝতে পারবা। আমরা মহাস্থান ঘুরতে গেছিলাম, মহাস্থানগড়, ওটা হচ্ছে মহাস্থানগড়। জি স্যার দেখছি। ও হচ্ছে তখন নিউ 10-এর স্টুডেন্ট, আর আমি হচ্ছে তখন মাস্টার্সে, কি বল 10 বছরের পার্থক্য আমাদের বয়সের। আমাকে বিদেশ ঠেকানোর জন্যই মেইনলি বিয়েটা দেওয়া। আর একটা চ্যালেঞ্জ আছে, অন্য একটা কথা আছে, সেটা বললে আরো খারাপ লাগবে, ঠিক আছে? তো মানে এটা জিদ করে বিয়েটা জিদ করে, আমার দাদুর জিদ আর কি, আমার না। ওই জন্য বিয়েটা হলো। বিয়ে করবো আমি প্রস্তুত ছিলাম না, বিয়ে করার ধান্দাও ছিল না। হ্যাঁ, তো যাই হোক অনেক কথা আছে, মানে এগুলো কথা বলে লাভ নাই। তোমাদের শুধু এইটুকু বলবো, পরিশ্রম করো, সৃষ্টিকর্তা তোমাকে। দেখো আমি কোথা থেকে কোথায় এসেছি, আমি ভাবলে মনে হয় যে আমি এই জায়গার যোগ্যই না। আমি যখন অনেকের কথা ভাবি না, অনেকের ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ডের কথা ভাবি, যে আমি এখানে আসলাম কেমন করে, আমার পক্ষে তো এখানে আসা সম্ভবই না, আমার পরিবার, আমার পড়াশোনা, আমার অবস্থান থেকে এই জায়গায় এসেছি, এটা তো সম্ভবই না। কিন্তু সৃষ্টিকর্তা আর সাথে পরিশ্রম, এই দুটো যদি কনফিডেন্স রেখে চলো, কোনো ব্যাপার না, তুমিও পারবে। বিসিএস যদি সরকারি চাকরির কথা ভাবলে আমি শুধু ভাবতাম, মনে করো যে যদি 1200 কলেজ, মানে 300 যদি কলেজ থাকে, যদি 10টা করে সাবজেক্ট থাকে, তাহলে কত? 3000 সাবজেক্ট। যদি 10 জন করে স্টুডেন্ট থাকে, তাহলে কত? 30,000 স্টুডেন্ট আমার শুধু কলেজেই। বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল আছে, এত ভালো ভালো স্টুডেন্টদের মধ্যে আমি চাকরি পাবো, এত চারটিখানি ব্যাপার চাকরির, এরকম বলতাম। আমি বিশ্বাসই করতাম না যে আমার চাকরি হবে, কিন্তু আমি সর্বত্র দিয়ে গেছি, যে একবার দেখি না, মরণপণ দেখি। এমনও হয়েছে পড়াশোনা করতে করতে, মনে করো 6টার সময় টিউশনি, হ্যাঁ 11টার সময় এসে অঙ্ক শুরু করছে, ম্যাথ শুরু করছে, আজ ম্যাথ শেষ করবো, পড়তে দেখি 5টা 6টা বেজে গেছে। ওই পরে মানে না ঘুমাই চলে গেছি পড়াতে। ওখানে যে নাস্তা দিত তাই খাইতাম। এমনও হচ্ছে যে মেসে খরচ বাঁচানোর জন্য আমরা কি করতাম, সকালে আমি অন্তত সকালে মিল দিতাম না, বুঝতে পারছো? ওই স্টুডেন্টরা দিত যা নাস্তা ওই দিয়ে চালাইছি, যাতে অন্তত খরচ কিছু বাঁচানো যায়। হ্যাঁ, মানে পড়াশোনার থেকে সর্বোচ্চ। আমি বই কেনার ক্ষেত্রে বগুড়া ফ্রেন্ডস লাইব্রেরিতে বলা ছিল যে আমি যে বই চাবো দয়া করে আমাকে বই দিবেন, টাকা পয়সা আমি আপনাকে শোধ করব। আমি চাকরি পেয়ে টাকা শোধ করছি, জানো, কয়েকটা দোকানে বইয়ের, চাকরি পাওয়ার পরে। অতএব সবাই তোমাকে হেল্প করবে, তুমি একটু ভালো পড়াশোনা করো, তোমাকে সবাই হেল্প করবে।
কারণ তারা জানবে যে তোমার দ্বারা হবে, এবং তুমি যখন এটা করতে পারবা তখন তোমার হেল্প করার জন্য সবাই এগিয়ে আসবে, শুধু তোমার প্রতি একটা বিশ্বাসতা রাখতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমি চেষ্টা করি যে ভালো কিছু যেন আমার স্টুডেন্টদের হয়, এবং সবার মধ্যে এখানে যোগ্যতা আছে, কিন্তু শুধুমাত্র নিজের উপর বিশ্বাসটা মানুষের এত অভাব। তোমাদের যে ফার্স্ট ইয়ারে যে বোধ হয়েছিল আমারও হয়েছিল, আমি পারবো তো, আমি পড়াশোনা করতে, আমি বললাম তো ডিকশনারি আমি ফার্স্ট ইয়ারে 2টা চেঞ্জ করেছি, এত ওয়ার্ড আমাকে খুঁজতে হয়েছিল। আমি প্রথম পড়া শুরু করেছিলাম নভেলটা, সাইলাস মান্ডার নভেলটা আমি পুরো পড়েছিলাম, আমার পড়তে সময় লেগেছিল হচ্ছে 20 দিন। নভেলটা আমি পড়েছিলাম পুরো, ডিকশনারি ঘাটতে ঘাটতে ডিকশনারি পুরো কালো হয়ে গেছিলো, এবং আমি ওই শিট মেরে রাখতাম, ঠিক আছে, একটা করে শিট মেরে পেজে, ওই পেজের কোন ওয়ার্ডটা জানি না তার মিনিংটা উপরে লিখে রাখতাম, এরকম হয়েছিল। যদি ওটা সঠিক পদ্ধতি না, কারণ ওয়ার্ড মিনিং যত লিখে রাখি ওটার ঘুরে পড়া হয় না, পরে বুঝেছিলাম। তো এভাবে করে পড়াশোনাটা করতে হবে, হ্যাঁ, পড়াশোনাটা করো, তোমরাও পারবা আশা করি। এই যে কথাগুলো বললাম, কিছু কথা বললাম আর কি, এর ভিতরে আরও কঠিন আরও অনেক কথা আছে যেগুলো আর কি বলা যায় না বা বলিও নি, হ্যাঁ, অনেক কঠিন কথা আছে যেগুলো আমি আসলে বলিনি, যে এই সিচুয়েশনের মধ্যে থেকে কিন্তু আমি আসছি। অতএব তোমরা যদি কোনো অজুহাত দেখাও সেটা আমার কাছে কোনো কিছু মনে হয় না। স্যার আপনার মনের জোরটা অনেক বেশি। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমার এখন বর্তমানে, হ্যাঁ, আমার একটা মেয়েকে হারাইছি আমি, আবার গর্ভে থাকে একটা মেয়ে গেছে, মানে কি বলবো, মানে জীবনটাকে আমার মনে হয় যে মনে যেন সৃষ্টিকর্তা আমাকে নিজের চালাচ্ছে তার নিজের মতো করে। আমি এই জন্য কিছু মনে করি না, কারণ আমি পৃথিবীতে বেঁচে আছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর কিছু আমার দরকার নেই। আমার আগে অনেকে এসেছিল, তারাও নাই, আমার পরে এসেছিল, তারাও নাই, এখন যে আমি পৃথিবীতে তোমার সাথে কথা বলছি, এটাই আমার জন্য সৃষ্টিকর্তার প্রতি বিশাল আশীর্বাদ। এর থেকে বড় আশীর্বাদ আর কি থাকতে পারে? সুস্থ আছি, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, এবং আমার স্বপ্ন বলতে কি, আমার স্বপ্ন একটাই যে আমি যেটা করব সেটাকে ভালো মতো করবো, বাকিটা কোথায় গিয়ে পৌঁছাবো সেটা সৃষ্টিকর্তা নিজে জানেন। কিছু জিনিস আমি অনেক চেষ্টা করেছি, যেমন বিদেশ যাওয়ার ব্যাপারটা আমি পারিনি, হয়তো এটা আমার ভাগ্যে নাই, কিন্তু আমি চেষ্টা ছাড়িনি, প্রচুর ব্যয় করেছি এর পিছনে, অনেক টাকা ব্যয় করেছি, কিন্তু হয়নি। অতএব আমার সেটাই মনে হয় যে যেটা আমি চেষ্টাই করিনি, তাই তো সেটা অনেক সময় হয়ে যাচ্ছে, যেটা চেষ্টা করছি সেটা হয়তো হচ্ছে না। অতএব এটা আমার কপালে নেই, সৃষ্টিকর্তা এক একজনকে এক এক রকম চিন্তাভাবনা দিয়ে সৃষ্টি করেছেন, তাই না? অতএব তিনি তার মতো চালাবেন, আমার কাজ হলো পরিশ্রম করা, ফল দেওয়ার দায়িত্ব তার। এই এই যে তোমাদেরকে পড়াচ্ছি, টাকা পয়সা আসতেছে, ব্যয় করতেছি, সবাইকে দিচ্ছি, হ্যাঁ, চলে যাচ্ছে দিনকাল, একটা ভালো চাকরি দিয়েছে, এর থেকে আর কি থাকার লাগে। তো যাই হোক, অনেক কথা বললাম, তো আজকে ক্লাসটা যাই হোক একটু অন্য দিকে গেল, তো সবাইকে ধন্যবাদ। তো বাকি পড়াশোনাটা সবাই করে ফেলো, আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট, বাই।